অরিত্রদা, কি খবর? এই তো চলছে সব ঠিকঠাক। তুমি তো রূপম প্রচন্ড বলো। ব্যস্ত। আমি আমি নাম নিচ্ছি না, তুমি একটা ছবির শুটিং এ তো ব্যস্ত খুব। ছবি শুটিং হ্যাঁ না, এখন তো নাম নিতেই পারো, কারণ এখন তো অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে। আচ্ছা, না কোন ছবি শুটিং চলছে তুমি যদি বাই চান্স জানাতে না চাও। মৃগয়া 1.5। হ্যাঁ। যাই হোক, না মানে চলো। ঠিক আছে। হ্যাঁ চলো আলোচনা করি আমরা। ফার্স্টে হিন্দি ছবি নিয়ে আলোচনা করবো তো, নাকি অদম্য নিয়ে আগে আলোচনা করবে? আগে একটু আমার মনে হয় অদম্য নিয়ে আলোচনা করে নি আমরা। একদম একদম। বলো অরিত্রদা, কেমন লেগেছে বলো। না আমার এই মানে এই চিন্তা ভাবনাটাই খুব ভালো লেগেছে। সোলো অ্যাক্ট ছবি এখানে হয় না, মানে এটা পুরোটা সোলো অ্যাক্ট ওরকম নয় যে পুরোটাই একটা হুম। আর্টিস্টকে দিয়ে করেছে, মানে কিছু জায়গায় তো অবশ্যই অন্য আর্টিস্টরাও আছে, বাট প্রাইমারিলি মানে বলতে পারো যে 60-70% তো ওরকম সোলো অ্যাক্টিং। তো সেইটা আমার ভালো লেগেছে ওই জিনিসটা। একটা সেই তামিল ফিল্ম দেখেছিলাম, রূপমও দেখে রিভিউ করেছিল, ওই হুম। ওটা সেরেবু সাইজ 7 বলে, যেটা অভিষেক বচ্চনকে নিয়ে রিমেক হওয়ারও কথা ছিল, তারপরে জানি না কি হলো। তো শুধু ওই একটাই ক্যারেক্টার ছবিটা, রয়েছে। হ্যাঁ তো ওরকম আর কি একটা ফিল দিচ্ছিল। আর আমার মানে ভালো লেগেছে সাউন্ডের কাজ, ওভারঅল মেকিং, লাস্টের যে সিনটা আছে যেখানে ওই টর্চ নিয়ে দৌড়াচ্ছে, ওই যে পুরো হুম। সিকোয়েন্সটা যেভাবে শুট করেছে, বা ধরো ওই জিওগ্রাফিটাকে যেভাবে ইউটিলাইজ করেছে, সাউন্ডের কাজ খুব ভালো। ইভেন তুমি দেখবে ওই যেটা ওটা রূপমও মেনশন করেছে রিভিউতে, ওই যে ঘর পরিষ্কার করার যে সিনটা আছে, মানে ওখানে ভয়েস ওভারটা চলছে নিউজে, আর এখানে ও পরিষ্কার করছে, উই ধরে আছে ওটাকে ঝাড়ছে, করছে, পুরো জিনিসটাকে গোছাচ্ছে। ওইসব শর্টস গুলো খুবই ভালো ছিল, প্লাস ইমোশনটাও ওয়ার্ক করেছে। ঠিক আছে, তবে আমি দেখছিলাম অনেকের এরকম কমেন্ট পাচ্ছি, এটা এটা নিয়ে আমি তোমাদের বক্তব্য জানতে চাইবো, বিকজ আমার মনে হয় রিভিউটার ব্যাপারে আমাদের ওপিনিয়ন অলমোস্ট একই হবে ছবিটার মেকিং ইত্যাদি সম্পর্কে। বাট আমি দেখছিলাম অনেকের বক্তব্য হচ্ছে যে অনেক কিছু ক্লিয়ার নয় আর কি, যে কেন এই ছেলেটা এটা এই অ্যাসাসিনটা মানে এটার মধ্যে জড়িয়ে পড়েছে, কি ব্যাপার, সেই ব্যাক স্টোরিটা একটু দেখালে বেটার হতো, এই ধরনের কমেন্টস আমি দেখতে পেয়েছি আর কি। তো তোমাদের এটা নিয়ে কি ওপিনিয়ন? না দেখো, আমার মনে হয় যে এই ধরনের গল্প হতেই পারে যেখানে ওই বিষয়গুলোকে সব ক্ষেত্রে ক্লিয়ার করা হবে না। এরকম ছবি হুম আমি প্রচুর দেখেছি যেখানে সবকিছু সবকিছু ক্লিয়ার নয়। কিন্তু ওটাই গল্পটার মজা, যে একটা পার্টিকুলার হুম টাইম ধরছে, টাইম পিরিয়ড, একটা দিন। এবার হুম আগে পরে কি হয়েছে সেটা একটা আভাস দিচ্ছে দর্শককে, কিন্তু একদম হুম পরিষ্কার জলবত্তরলম করে দিচ্ছে না। জাস্ট আমরা ওভারভিউটা জানি, এক্স্যাক্টলি কি হুম রিজনস কি বৃত্তান্ত আমরা জানি না। যাতে করে মানে আমরা, এটা ডিরেক্টরের উদ্দেশ্য হতেই পারে যে অদম্য মানে যে ন্যারেটিভটার উপরে দাঁড়িয়ে রয়েছে সেখানে যে পলিটিক্সটা রয়েছে, যদি তুমি বেশি ক্যারেক্টারটা সম্পর্কে জানাও, বা তুমি যদি অ্যাকচুয়ালি মানে কি রিজন ছিল, কি বৃত্তান্ত সবকিছু জানাতে যাও, তাহলে আরো হুম 14টা মতামত তৈরি হবে যে কাজটা যেটা করেছিল প্রোটাগনিস্ট সেটা উচিত কি অনুচিত। মানে সেটা অন্য চারটে বায়াসের বেসিসে, বায়াস এই সেন্সে বলছি যে আরো চারটে ইনফরমেশন তুমি পেলে, সেই ইনফরমেশন গুলো তোমার মাথাতে প্ল্যান্ট করলে ডিরেক্টর, হুম সেগুলোর ভিত্তিতে তুমি ডিসিশন দেবে যে এটা ঠিক করলো কি ভুল করলো ছেলেটা। কিন্তু এত কিছু পরিচালক চাইনি আমার ধারণা। পরিচালক একটা ফান্ডামেন্টাল জায়গায় কোয়েশ্চেন করেছে, যেটা কি বিদ্রোহী ছেলেটি নাকি ছেলেটি আতঙ্কবাদী, অনেকের মত অনুযায়ী, কারণ দুটো পার্সপেক্টিভ তো দেখতে পাওয়া যায়। তো সেটা তুমি অন্য অন্য কোন রকম যদি কিন্তু গুলি মারো, তুমি জাস্ট এইটুকু পিরিয়ড দেখো এবং দেখে আমাকে তোমার কি মনে হচ্ছে সেটা তুমি বলো। পরিচালকের প্রশ্ন এটা ছিল, আমার অদম্য দেখে মনে হয়েছে। এটা ম্যান্ডাটরি নয় যে সবটা অডিয়েন্সকে জানিয়ে দিতে হবে। আমার মনে হয় না যে সব সিনেমাতে সেটা প্রয়োজনীয়। ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে কিনা ডিরেক্টর, সেটাই ম্যাটার করছে। আমার মনে হচ্ছে অদম্য সেটা পরিচালক করতে পেরেছে। হ্যাঁ, অনেক ছবি দেখে এরকম মনে হয় যে কিছু জায়গাতে ইনফরমেশন মেবি আরো থাকতে পারতো, সেক্ষেত্রে ছবিটা আরো ভরাট হতো, কমপ্লিট হতো। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমার সেটা মনে হয়নি। রূপম দা বলো। না, আমি সাগরের পয়েন্টের সাথে অনেকাংশেই একমত, এবং আমি বিষয়টাকে এরকম ভাবে কোনো ভাবিও নি। হয়তো আমার ইয়েতেও কমেন্ট পড়েছে, কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন লোকের বিভিন্ন রকম পারসেপশন। আমি যখন ছবিটা দেখেছি অদম্য, আমার ছবির যে ওপেনিং এই ওই মাইকে বলছে যে আপনারা একবার আমাকে বেঁচেছেন, আবার বাঁচবেন, একজন পলিটিশিয়ান বলছে, এবং যেরকম ভাবে দৃশ্যটাকে গড়েছে, তারপরে ও পালাচ্ছে পালাচ্ছে, মানে আমার ওই স্টেজিংটাই খুব ভালো লেগেছে। এবং আমাদের এখানে বারংবার তো বলা হয়, বা এমন বহু ছবির ক্ষেত্রে করা হয়, যে যেটা অ্যাচিভ করা সম্ভব না সেটাকে ছবিতে দেখাতে যাচ্ছে এবং খুব ঘেটে ফেলছে। এই ছবিটা দেখলে বোঝা যায় যে যেটা অ্যাচিভ করা সম্ভবও নয়, তারা সেটাকে এমন ভাবেই দেখাচ্ছে যে আমরা কিন্তু সেটা কোথাও এই কনভিন্সড যে হ্যাঁ, যেটা দেখিয়েছে এটা নিয়ে আমার খুব একটা বেশি সমস্যা নেই। এবং এই ছবিটা আমিও রিভিউতে বলছিলাম যে যেহেতু এটা পুরোপুরি সোলো অ্যাক্ট ফিল্ম নয়, কিন্তু মোটামুটি 80-90% আমার মানে সেইটা নিয়েও কোনো সমস্যা নেই, যে যে চরিত্রগুলোকে দেখায়নি আমি তাদেরও কোথাও একটা কি যেন একটা
ফিল করতে পারছি। এবং যে রুমালের সাথে একটা ছোট্ট দৃশ্য রয়েছে সেটা ভীষণ ভীষণ ভালো। এবং ছবিটা যেটা অরিত্র বললো, ভিজুয়ালিও কিন্তু বেশ ভালো। হ্যাঁ, একটা পোর্শন রয়েছে যেখানে ও যখন পালিয়ে ওই কাদার মধ্যে গিয়ে পড়বে, হাত ফাত ধোবে, ওই স্টিমারটার মধ্যে লোকানোর আগের পোর্শন অব্দি, সেখানে একটু ভিজুয়ালটা ডার্কনেস এর মধ্যে কিছু কিছু জায়গায় দেখতে সমস্যা হয়। তবে গোটা ছবিটায় যেরকম অরিয়নের পারফরমেন্স, যেরকম ছবির সাউন্ড সিঙ্ক হয়েছে, যেরকম ছবির মিউজিক যেরকম, এবং পরিচালকের একটা স্টেটমেন্ট আছে। হ্যাঁ, এটা হতে পারে অরিত্র যে ওই স্টেটমেন্টের সাথে তুমি আমি বা সাগরনীর আগ্রি করছি বা আগ্রি করছি না, কিন্তু এই ছবিটা যেরকম ভাবে এগিয়েছে আমার মনে হয় সেটা কিন্তু সত্যি একটা খুব ভালো অ্যাটেম্প্ট। সেটা সত্যি খুব ভালো অ্যাটেম্প্ট। এবং আমি বলছি যে আমরা কিন্তু রিভিউটা ছবিটা আসার প্রায় অনেকটা দিন পরে করেছি। ছবিটা কিন্তু এসছে প্রায় তারও 4-5 দিন আগে, ঠিক আছে? এবং কোথাও একটা গিয়ে আমাদের কাছ অব্দি ছবিটা পৌঁছেছে অনেকটা পরে, বা আমরাও ছবিটার না, কাছে পৌঁছেছি আমাকে তো অনেকটা পরে। দেখো T20 ওয়ার্ল্ড কাপ চলছে, যে কারণে আমি আমি যদি সত্যি বলি আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে রূপম দা ফোন করে বললো সাগনিল অদম্যটা দেখ। ঠিক আছে, তো আমি অদম্য নিয়ে আমার ট্রেলারটা আমার ভালোই লেগেছিল, কিন্তু আমি প্রচন্ড শিওর ছিলাম না, কারণ আমাদের এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ছবির নামে অনেক রকম ছবি হয় গোটা বছর জুড়েই, এবং দেখে দেখে অনেক ক্ষেত্রে মানে বুঝতেও পেরেছি যে কি হয় সেগুলো। তো খুব যে হ্যাঁ, হ্যাঁ। একদম না একটা ট্রেলার এসছে এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত হবে এই ছুটে যাবো দেখতে, আমার মধ্যে এই বা বহু বছর এগুলো করে নিয়েছি, এই এনার্জি আমার মধ্যে আর নেই। যেখানে T20 ওয়ার্ল্ড কাপ চলছে আমি ওটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি দুঃখিত, অনেকে রেগে যাবে, কিন্তু এটাই সত্যি কথা। রূপম দা বলাতে আমি কনভিন্সড হলাম যে না ভাই, তাহলে মানে ছবিটা ভালো হয়েছে। আমি দেখলাম এবং আমি দেখলাম যে সত্যি ছবিটা দুর্দান্ত ছবি হয়েছে। এবং তারপর দেখার পর অবভিয়াসলি মনে হয়েছে যে এটা নিয়ে আগে কথা কেন বলি। ঠিক আছে, এটা নিয়ে প্রথম দিনই কথা বলা উচিত ছিল, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তো বাংলা ছবির স্ট্যান্ডার্ড কি হয় আমরা জানি, তো সেই জায়গা থেকে আর কি প্রথমের দিকে কথা বলা হয়। না, আমি ট্রেলার নিয়ে কথা বলেছিলাম আগে, আমার ট্রেলারটাও ভালো আমিও লেগেছিল, আমি সব নিয়ে কথা আমিও বলেছিলাম ট্রেলার আগে। নিয়ে কথা বলেছি, ট্রেলার নিয়ে আমিও কথা বলেছি, ট্রেলার আর রিভিউ এটা করেছিলাম। কিন্তু অরিত্র, খুব সত্যি কথা সাগরিক বললো, দেখবে এমন কিন্তু বহুবার হয় যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট করে ছবিটাকে বেচা হয়, তারপরে হুম। তুমি যখন ছবিটা গিয়ে দেখবে, তারপর দেখবে ছবিটা না খুব একটা খেলো ছবি, একটা জল ছবি, এবং অডিয়েন্সের শুধুমাত্র সেই সিম্প্যাথিটাই পাচ্ছে তারা। ছবিটা কিন্তু হুম আলটিমেটলি খুব খারাপ ছবি। কিন্তু অদম্যর হুম ক্ষেত্রে কিন্তু ওটা ওদের উদ্দেশ্য ছিল না যে শুধু ছবিটা অডিয়েন্সকে বোকা বানিয়ে বেচি, এই উদ্দেশ্যটাও ছিল না, এবং কাজটাও ভালো কাজ হয়েছে। তবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা, সেটা হচ্ছে যে এটা কিন্তু একদম মানে আর্ট ছবি যেটাকে বলে, এটা কিন্তু সেই ঘরানার ছবি। ঠিক আছে, এবার সেটা কিন্তু মাথায় রেখে মানে অনেক ক্ষেত্রে বলে যে দাদা এই ছবিটা দেখলাম একদমই তো ভালো লাগলো না, কি বললে ভালো। ঠিক আছে, তো এটা টেস্টের উপরে ডিপেন্ড করে, এটা সম্পূর্ণরূপে আর্ট ছবি। কারণ প্রথম অর্ধেক মানে আমি বলবো প্রথম আধা ঘন্টা ছবিটা যেভাবে এগোয়, সেটা কিন্তু একদম যে মেইন স্ট্রিম দর্শক তাদের ক্ষেত্রে স্লো লাগতে পারে, এটা মেনশন করে রাখা প্রয়োজনীয়। কিন্তু আমার মনে হয় ছবিটার যে মানে সাবজেক্টটাই এমন, ও তো নিজেকে করেই নিয়েছে অ্যালোন, ও তো নিজেকে মানে করেই রেখেছে রেস্ট্রিক্টেড। সাবজেক্টটারই তো ডিমান্ড সেটা, তো সেখানে একটু মানে স্লো পেস্ট হতোই গল্পটা, যদি অথেন্টিসিটি মেনটেন করতে হতো। তো সেই জায়গা থেকেই বিষয়টা হয়েছে। তবে হ্যাঁ, অনেকে স্লো লাগতে পারে। যাই হোক, আমরা এবার আমাদের পরের টপিকে আসি, সেটা হচ্ছে রকিং স্টার ইয়াশের আপকামিং ছবি টক্সিকের টিজার হুম। চলে এসছে। তো এই টিজার নিয়ে রূপমের কি বক্তব্য বলো? আমার টিজারটা ভালো লেগেছে। তবে টিজারটা না আমার হেভি লাগেনি। মানে হয় না একটা টিজার যে তুমি হুম। টিজার থেকে উড়ে গেলে, ভাই টিজার যেমন এই নামটা আমি নেব, অনেকে ভাববে যে আমি হয়তো এই ছবিটাকে সাপোর্ট করছি, এবং যেটা হয় এখন তুমি দেখবে কিছু বললেই নেগেটিভিটি। আমি তো টক্সিকের টিজারকে ভালোই বলেছি, কিন্তু ধুরন্ধরের ছিল হচ্ছে একটা ট্রেলার বা একটা টিজার, মানে ওটা দেখে বলা হয় মানে অ্যাড্রেনালিন রাশ, ওটা দেখে তুমি উড়ে যাবে যে ভাই কি দেখাচ্ছে। ঠিক আছে, তো হুম। ওরকম কিন্তু কিছু আমার আপাতত টক্সিকের কোনো কন্টেন্টে ফিল হয়নি। তবে হ্যাঁ, এখানে ভালো লেগেছে যখন ওই রকিং স্টার ইয়াসের মানে যে বিয়ার্ড ছাড়া যে জায়গাটা, ওটা ভালো লেগেছে, এবং ওটা একদম আনএক্সপেক্টেড ছিল। ওই পোর্শনটা ভালো। এবং তারা অনেকগুলো জোন দেখাচ্ছে, অনেক রকম উইপন দেখাচ্ছে, অনেকটা টাইম লাইন দেখাচ্ছে, শিফট করছে, দেখার সেটা কিরকম হয় দেখার। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, এই ছবিটাও কিন্তু হেভিলি ভিএফএক্স এর উপর ডিপেন্ড করে রয়েছে। যেহেতু এতটা কম দেখাচ্ছে, আমি এটা আমার ভিডিওতেও বলছিলাম, যদি ভিএফএক্স একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সমস্যাও আছে। তবে আমি এটাও বলবো যে ইয়াশ ইয়াশের কিন্তু মানে একটা চেষ্টা রয়েছে, একটা খাটনি রয়েছে। কারণ ও যতটা বাল্কি ফিগারে রয়েছে,
সেখান থেকে একদম লিন হয়ে যাওয়া, এরকম একটা ক্যারেক্টারের জন্য এতটা আলাদা করা, সেটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। আর টিজারটাকে এডিট ভালো করে করেছে, স্টাইলিশ রয়েছে এবং একটা মজা আছে। তো যে জিনিসপত্রগুলো আমার ভালো লেগেছে আর খারাপ লেগেছে এটাই। আচ্ছা, বলো তোমাদের সাগর। এটা কি মনে হয় মানে ধরো এই টিজার তো কার কিরকম লেগেছে তা আমরা ভিডিওতে কথা বলে নিয়েছি অলরেডি, তাই আমি একটু অন্য হুম হুম রকমের হুম টপিক বলছি। দেখবে মাঝে একটা রিউমার উঠেছিল যে এই ছবিটা ইয়াশ নিজে কিছুটা কো রাইটও করেছে আর নিজে কিছু কো ডিরেক্টও করেছে আর কি, ঠিক আছে? হুম। এবং সেটা কি তোমার এই মানে ট্রিটমেন্টটা থেকে কি দেখে কি সেটা তোমাদের আরো মানে কনফার্ম মনে হচ্ছে যে এটা ইয়াশই নিজে ডিরেক্ট করেছে? আহ কি মনে হচ্ছে সেটা নিয়ে? দেখো, আমি আমি বলছি অ্যাজাম্পশন ভিত্তিক কথাবার্তা বললে আবার দর্শক রেগে যায় যে দাদা কেন এটা বলছো, ঠিক আছে, এটা তো ছবিটা মুক্তি পাক আগে, দেখো আগে, ঠিক আছে, মানে ছবি রিলিজের পরে ফ্লপ টপ করে গেলে তারপর তুমি ফ্রিলি কথা বলতে পারো, তার আগে ফ্যান্সরা এসে ছেকে ধরে, এটা তো সিচুয়েশন। যাই হোক, মানে ওয়ার্ড টু কে নিয়ে কি আমরা ফ্রিলি কথা বলতে পেরেছি, কেননা ওয়ার্ড টু ঠিক আছে ফ্লপ করে গেছে, চাপ নেই, ঠিক আছে। এবার টক্সিকের ক্ষেত্রে যেটা বিষয়, আমার তো মনে হচ্ছে যে ইয়াসের এখানে মানে হিউজ ইনভলভমেন্ট রয়েছে। মানে এটা কিন্তু শুধু টক্সিকের ক্ষেত্রে বা ইয়াসের ক্ষেত্রে সমস্যা নয়, এটা অনেকের ক্ষেত্রেই সমস্যা। যে সমস্ত সুপারস্টাররা বেশি ইনভলভ হয়ে যায় তারা কিন্তু কোথাও একটা মানে অনেক ক্ষেত্রে ছবির 12টাও বাজিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে ছবি ভালোও করে প্রচন্ড। হ্যাঁ, মানে প্রাইম এক্সাম্পল হচ্ছে আমির খান, ঠিক আছে, আমির খানের থেকে বড় উদাহরণ হয় না। কিন্তু আমার মনে হয় যে রণবীর কাপুরের মতন হলে সুপারস্টার খুব ভালো হয়, যে ডিরেক্টরকে অ্যালাউ করে যে ভাই তুমি তোমারটা করো, সেই ইমতিয়াজ আলী থেকে শুরু করে সন্দীপ রেড্ডি বাংলা। কিন্তু না ইয়াসের কিন্তু তুমি টক্সিকের দেখো ক্ষেত্রে রণবীর কাপুরের ক্ষেত্রে হ্যাঁ, ব্যাপারটা কেন হয়, কারণ রণবীর কাপুর কিন্তু নিজের থেকে সুপিরিয়র ডিরেক্টরকে নিয়েছে, যে অলরেডি হুম, নিজেকে প্রুফ করে ফেলেছে। মানে ধরো হুম, যতদিনে ইমতিয়াজ আলীর সাথেও কাজ করেছে, ইমতিয়াজ আলী ততদিনে লাভ আজকাল, জাব উই মেট, সোচা না থা বানিয়ে ফেলেছে, ঠিক আছে। ঠিক তারপরে ঠিক। ধরো সন্দীপ রেড্ডি বাংলা অলরেডি কবির সিং সুপার হিট দিয়ে দিয়েছে শাহিদ কাপুরকে নিয়ে, তারপরে অ্যানিমাল হয়েছে। বা তুমি যদি দেখো একেবারে ভানসালি, বা ধরে নাও তুমি যে যে ডিরেক্টর বলো, রণবীর কাপুর যাদের সাথেই কাজ করেছে, অনুরাগ বাসু, ঠিক আছে, প্রত্যেকেই হুম, কিন্তু মানে সুপিরিয়র ওর থেকে। হুম, তো সেই জন্য মানে অলরেডি তারা প্রোভেন ডিরেক্টর, তো তাই জন্য সেখানে রণবীর কাপুরের কিছু বলারও নেই। কিন্তু একবারে ব্যাপার হচ্ছে না কি, না না, এরকম সিচুয়েশন আমি একমত। যেখানে ধরো ডিরেক্টর তোমার থেকে নিচু, ডিরেক্টরের ওই লেভেলে বক্স অফিস বা কিছু নেই, সেখানে আর কি মানে একটা ডিরেক্টরকে কতটা ছাড়ছে বা কি করছে, আমি সেটার কথা হুম, বলেছি। হুম, না একদমই ঠিক কথা এটা তুমি যেটা বলেছো। এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে আহ, একটু পরীক্ষা করে নেওয়া যেতে পারে ডিরেক্টরকে। ধরো নানি এরকম একজন স্টার যে প্রচন্ড বেশি হুম, ক্রিয়েটিভলি ইনভলভ থাকে, কিন্তু নানির ক্ষেত্রে ছবি 12টা 5 বাজে না। তার কারণ আমার মনে হয় রাইট ব্যালেন্সটাও জানে। এবং ও দেখবে একটা কথা বলে, শ্রীকান্ত তোদেলাকে দশহরার আগেও বলেছিল যে তুমি একটা ড্রামা সিন শুট করে আনো, একটা অ্যাড্রিনালিন রাশওয়ালা সিন, একটা মাস সিন শুট করে আনো, আমি দেখবো, তারপরে অতীতে আমি তোমার সঙ্গে কাজ করবো, কিন্তু অনবোর্ড হয়ে গেলে আমি বেশি পাকামি করবো না, ঠিক আছে। তো আমার হ্যাঁ, মনে হয় যে এটা রাইট রাইট চয়েস হওয়া উচিত, যে তুমি যখন ডিরেক্টরকে অনবোর্ড করছো তুমি যাবতীয় পরীক্ষা করে নাও, একদম মৌখিক থেকে শুরু করে ফিজিক্যাল যাবতীয় পরীক্ষা করে নাও। হ্যাঁ, কারণ ফিজিক্যাল পরীক্ষা কেন আমি বলছি, কারণ একটা ডিরেক্টর ধরে নাও খুব ভালো রাইটার, ঠিক আছে, ভালো লিখেছে, কিন্তু সে 14 ঘন্টা 15 ঘন্টা শুট করতে পারে না, ঠিক আছে, তার হুম, মাইন্ড মাইন্ড আর কি ডাইভার্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হতেই পারে এটা, আর যেভাবে হুম, সিনেমার হুম, শুটিং হুম, হয় আমরা জানি বাংলা সিনেমার ক্ষেত্রে, মানে আমি পারি না, করতে পারি না, ঠিক আছে। তো আমার মনে হয় যে সব রকম পরীক্ষা করে নাও, কিন্তু অনবোর্ড যখন করছো তার পরবর্তীতে ডিরেক্টরের ভিশনে রিলাই করো, যে একবার আমি দেখে নিয়েছি যে হ্যাঁ ডিরেক্টরের ক্রাফট রয়েছে, এবার আমি রিলাই করছি। এবার তাতে 12টা 5ও বাজতে পারে, কিন্তু ভালোও হতে পারে। আবার যদি সুপারস্টার নিজে ইনভলভ হয় তাহলেও 12টা 5 বাজতে পারে, আবার ভালোও হতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তখন হয়ে যায় যখন আমি মানে ক্রিয়েটিভ কন্ট্রোলটা এমন জায়গাতে নিয়ে নিচ্ছি যেখানে ডিরেক্টর আর কি শ্যাডো ডিরেক্টর হয়ে যাচ্ছে বা ম্যানেজার হয়ে যাচ্ছে। আমি এখন নাম বললে বিবাদ হয়ে যাবে, আমি যে কারণে নাম বলবো না, কিন্তু অনেকে এইভাবে অনেকক্ষণ ধরে ভাবছি শ্রাবণী এই কথাটা কখন বলবে এবং কখন আমরা এটা নিয়ে হাসবো, কখন শ্রাবণী এই বিষয়টা নিয়ে বলবে। আমার এটাই কিন্তু বক্তব্য যে আমরা একটু নানির আমি একটা একটা সেকেন্ড বলে নিই, নানির ইনভলভমেন্ট দেখছি, ইয়াসের ইনভলভমেন্ট দেখছি, আমার কথা হচ্ছে এটাই। আমি ইয়াসেরটা যদি একটু যদি ছাড়ি, নানি ভাই আগে সিনেমায় অভিনয় করার আগে নানি আগে এডি ছিল। ফলে ওর ওই ফ্লোর সম্পর্কে আইডিয়া রয়েছে, কাজ কিভাবে হয় সম্পর্কে আইডিয়া রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল প্রসেসিং এটাও বাদ বাকিদের থেকে বেটার বুঝতে পেরেছে বলে ও না নিজের টায়ারটা জোনটা চেঞ্জ করতে করতে ওপরে উঠছে। তার কারণ কি, ও ওই গ্রাউন্ড লেভেলের রিয়েলিটিটাও জানে যে কাজটা কিরকম ভাবে করা যায়, এখানে কি বেটার হতে পারে, এটাও টেকনিক্যাল দিকপত্র গুলো নানি জানে। কিন্তু যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সেটা হচ্ছে
সিনেমা দেখা এখনকার সুপারস্টারদের এত কম, এত কারেন্ট সিচুয়েশনে কি চলছে কি হচ্ছে না হচ্ছে, আমি আসার কথা বলছি না, আমি যেটা বলছি সেটা সাগরনীল আর অরিত্র বুঝতে পারছে। এত দেখা কম, শুধুমাত্র হিট ছবি কোনগুলো, ভালো চলছে ছবিগুলো কোনগুলো, সেগুলো রেপ্লিকা বানাও, এই ভাবনাটা সব জায়গাতেই রয়েছে। তো সেটা খুব বড় করে ডোবায় বলে আমার মনে হচ্ছে। না, এবার এটা আমার ব্যাপারটা কি বলতো, এই যে জিনিসটা এখন এই টপিকটা উঠলো যখন, আমি বলছি যে ধরো বম্বেতে যারা ধরো নতুন নতুন হিরো, মানে কম্পারেটিভলি আর কি নতুন, তারা তারা কিন্তু ডিরেক্টরকে নিজের কাজ শেখায়, জানো তো। মানে আমি তোমাকে বলছি, এই সিদ্ধার্থ মালহোত্রা আছে না, সিদ্ধার্থ মালহোত্রা কবেকার হিরো, 10-12 বছর হয়েছে বা 14 বছর হয়েছে, এরকমই হবে। ইন্দ্রা কুমার কবেকার ডিরেক্টর, 1990 দিল, বেটা। ইন্দ্রা কুমার ওর সাথে একটা ছবি করেছিল না, থ্যাংক গড বলে, ছবিটা চলেনি। হ্যাঁ, হ্যাঁ থ্যাংক গড বলে ছবিটা চলেনি। থ্যাংক গডের সেটে, মানে এটা আমি শুনেছি, মানে শোনা কথা আর কি, ডেফিনেটলি এটা তো তুমি পাবলিশ আর্টিকেল পাবে না যে তুমি প্রুফ হিসাবে দেখাতে পারবে। থ্যাংক গড, এবার কি হয় কি, আজকের দিনে ধরো একটার তো, এবার সে ধরো গুগল করে 4টে টার্ম শিখে আসছে, আর দেখবে যারা একটু ওল্ড স্কুল ডিরেক্টর হয় তারা ওসব অত বিদেশি টার্ম ফার্ম ফলো করে না ভাই, ইনস্টিংক্টে করে। কারণ তখনকার দিনে সেইভাবেই কাজ হতো, এবং ইন্দ্রা কুমার প্রচুর হিট ছবি দিয়েছে। এবার সেখানে অজয় দেবগন কিছু বলছে না, সিদ্ধার্থ মালহোত্রা ইন্দ্রা কুমারকে মানে অ্যাডভাইস দিচ্ছে, এইটা ওইটা সেইটা। এবার কি বলতো, কিছু বলা যাবে না, তাহলে তোমার ছবি আটকে যাবে। এই প্রবলেম কিন্তু বম্বের প্রচুর হিরোদের আছে। এসে ডিওপি কে লাইটিং শেখায়, ঠিক আছে, মানে নতুন জেনারেশনের কথা বলছি। সিনিয়র জেনারেশন কিন্তু আমির বাদে, আমির কালিকো, বাকি কিন্তু কেউ কিন্তু এরকম করে না। কিন্তু নতুন হিরোদের এই জিনিসটা যত দিন যাচ্ছে না, এটা আরো বাড়ছে, যে ভাই আমি ডিওপি কে লাইটিং শেখাবো, ডায়লগ রাইটারকে বলবো ডায়লগটা এইভাবে লেখ, ঠিক আছে, ডিরেক্টরকে কাজ শেখাবো, হিরোইন আমি সিলেক্ট করব, হিরোইনকেও পারফরমেন্স আমিই বোঝাবো। এগুলো এখন নতুন ট্রেন্ড, এবং তাই জন্য তুমি দেখবে সিনেমাতে সেটা রিফ্লেকশন হয়। তুমি দেখবে ডিরেক্টর যেখানে কন্ট্রোল করছে না, সেখানে তুমি দেখবে রিদম কেটে একটা মানে তাল কাটা অভিনয় করছে হিরো, মানে সিনটার ডিমান্ড ওরকম নয়, কিন্তু হিরো নিজের মতো একটা অন্যরকম অভিনয় করছে। এরকম তুমি দেখতে পাবে প্রচুর সময়। তো এটা একটা ট্রেন্ড, এটা খুবই খারাপ একটা ট্রেন্ড, ঠিক আছে। না দেখো, অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে একটা জিনিসে কি, একটা জিনিসে আমার মনে হয় যে ধরে নাও 90 বা 100%ই রেডি ডিরেক্টর। এবার সেখানে তুমি এটা এটা বলছো যে এই সিনটা বলছো যে এই সিনটা মনে হয় এটা হলে বেটার হয়ে যায়, ওটা হলে বেটার হয়ে যায়, আলোচনা করে জিনিসটাকে তোমরা একটা মানে আর একটু নেক্সট লেভেলে নিয়ে গেলে, না, সেটা একটা ডিফারেন্ট জিনিস জিনিস। হয়, সেটা হচ্ছে কি, যে একটা ডিরেক্টর সে খুব স্কিলফুল ডিরেক্টর, কিন্তু মানে প্রথম কিছুদিন তার ওই ফ্লোরটা ম্যানেজ করতে সমস্যা হচ্ছে, বা কোথাও একটা গিয়ে তার প্যালপিটেশন বাড়ছে, এরকম একটা ক্রাউড, এটা অর্গানাইজ নয়, ওটা ওরকম টাইমে হচ্ছে না, একটু চাপ হচ্ছে। এবার সেখানে সেই ছবিতে একটা বড় কোনো অ্যাক্টর রয়েছে, সে তাকে হেল্প করলো বা সে সেই জায়গাটা কন্ট্রোল করলো। কিন্তু যখন এই বিষয়টা এমন জায়গায় চলে যায় যে না, আমাকে এবার ডমিনেট করতে হবে, বা এই জায়গাটা এটা আমি মনে হচ্ছে বেটার বুঝতে পারছি, ও যেটা করছে সেটা বেটার বুঝতে পারছে না। এবার হতে পারে যে এরকম বহু ছবি হয়েছে যেখানে ডিরেক্টর তার যা কমিটমেন্টস বা তার যেরকম ধরনের চাওয়া ছিল সেটা ফুলফিলিং হয়নি। কিন্তু এমনও তো বহু উদাহরণ রয়েছে যেখানে ছবিটা ডিরেক্টরেরই ছবি, মানে আজকে ছবিগুলো দেখলেই বোঝা যায় কন্নড় ইন্ডাস্ট্রির ওগুলো প্রশান্ত নীলের ছবি, কারণ ওখানে ডিরেক্টর হিরো। এবার যখনই এখন শুনতে পাচ্ছি এনটিআর নীল প্রজেক্টটা পুরোপুরি ওর ছবি নয়, এখন কোথাও একটা কি বিষয়টা নিয়ে স্কেপটিক্যাল যে জিনিসটা কি হবে, এবার কি জিনিসটা বেরোবে। তো আমার মনে হয় যে এটা করা একেবারেই উচিত না। আর ইয়াসেরটা বিষয়টা সত্যি আমরা কেউই জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে গীতু মোহনদাস সে কিন্তু এরকম স্কেলের কখনো ছবি হ্যান্ডেলই করেনি। সে যে ধরনের ছবি বানিয়েছে এবং যে জোনের পরিচালক, মানে আমি বিষয়টায় খুবই আমার রিয়াকশনটা অদ্ভুত। যদি হ্যাঁ ইয়াশ গীতু মোহনদাসের সাথে এমন একটা ছবি করতো যে ছবিটা নিজ ছবি, কিন্তু ইয়াশ ভাই অ্যাক্টর হিসেবে নিজের যে একটা খিদে আছে ওটাকে ফুলফিল করতে চায়, যে ও বলছে ভাই তুমি তোমার জন্য ছবি বানাও, যেটা সুরিয়ার মতো স্ট্রেচারের একটা, যেহেতু সুরিয়া কখনো এখন ওই টাইমে নেই যে সুরিয়া বিজয়ের মতো ফ্যান ফলোইং আছে, সুরিয়ার জোনটা পড়েছে। তো সুরিয়া আজ কি এ ছবি করছে, আরে সুরারাই পট্রু করছে। এবার সুরারাই পট্রুর জোনে যদি আমি ওই ডিরেক্টরকে বলি ভাই তুমি একটা বিক্রম বানাও, মানে সেটা না খুব চাপের বলে আমার মনে হয়। মানে না, আমি এই ডিরেক্টরি অ্যাট দি ফার্স্ট প্লেস আমি এমন সাইন করছি কেন, সাইন করাচ্ছি কেন,
যার মাথার উপরে আমাকে থাকতে হবে সব সময়, ছড়ি ঘোরাতে হবে। মানে তুমি তো চাইবে যে এমন কাউকে হায়ার করতে যে তোমার জন্য জবটা ডান করে দেবে, 100% তোমার মাথায় ঘামাতে হবে না। এবার যদি মাথা ঘামাতে হলো সেটা আলাদা বিষয়, যে আরো বেটার করবো, কিন্তু তুমি তো চাইবে এরকম কোনো ডিরেক্টরের সঙ্গে কোলাবোরেট করতে, সেটা ইয়াং হোক বা সেটা প্রো হোক, যে এক্সপিরিয়েন্সড হোক, যেটাই হোক না, না কেন। ব্যাপারটা হচ্ছে কি বলতো, স্টাররা এরকম ভাবে ভাবে না। স্টাররা কি ভাবে, বড় যে ধরো প্রুভেন, ওই যে বলছি যে যে ধরো প্রুফ করে দিয়েছে তার, কারণ তার তো বক্স অফিস আছে, সে তো তোমাকে হুম, উল্টে বলবে যে ভাই আমার তো হুম, বক্স অফিস আছে, তুই তোর কি আছে, ঠিক আছে? তো এরকম ভাবে বলবে। কিন্তু যে যখনই দেখবে যে মানে ডিরেক্টর ধরো যেটা রূপম বললো, হয়তো জানে অনেক কিছু কিন্তু হয়তো ওরম ওভার স্পোকেন নয়, ঠিক আছে, আউটস্পোকেন নয় আর কি। আর দ্বিতীয় হচ্ছে যে তার ধরো বক্স অফিস নেই বা কিছু, তো তখন কিন্তু মানে ডিকটেট করবার চেষ্টা করে, অবশ্যই করে। এবং মানে হিরো কি ভাবে বলতো, যে ভাই আমাকে নিয়েই চলবে পুরো জিনিসটা, মানে আমিই তো সব। আরেকটা জিনিস আমি এখানে অরিত্রদা বলি, এখানে শুধুমাত্র পুরো দোষটা সুপারস্টারদের দিয়ে দিলে হবে না, ডিরেক্টরদেরও কিছুটা দোষ আছে। ধরে নাও হুম, আমার আমার ডিরেক্টর হিসেবে জায়গাটা হচ্ছে যে, ধরে নাও আমি, ঠিক আছে, আমি এখন যদি একটা ছবি করি, কথার কথা, আমি তাহলে কাকে গিয়ে বলবো? আমি একটা নিউ কামারকে গিয়ে বলবো, যারও যারও কোনো ব্যাগেজ নেই, যাকেও কেউ নিচ্ছে না। আমি এখন হঠাৎ করে যদি মনে করি যে না আমি দেব আর জিতের সঙ্গে কোলাবোরেট করবো, এটা তো সম্ভব না। এবার আমি যদি হ্যাঁ, দেব আর জিতের সঙ্গে কোলাবোরেট করি, অবভিয়াসলি দেব এবং জিৎ মনে করবে যে ও কি জানে, আমার 20 বছরের 25 বছরের কেরিয়ার ভাই, তুই কি জানিস? আমি তো তোকে বলবো যে এইটা ঠিক করছিস, এটা ভুল করছিস না, 100% এই জিনিসটা হবে, এটাও কিন্তু একটা ভেবে দেখবার মতন বিষয়। তো আমারও যে ডিরেক্টর হিসেবে যে অতি লোভ, এই জায়গাটাও কিন্তু হ্যাঁ, সংবরণ করবার একটু প্রয়োজন আছে। মানে অনেকেই কিন্তু হুম, আগ বাড়িয়ে বড় ডিরেক্টরের সঙ্গে, আজ গীতু মোহন দাস, সে তো একটা ধরনের ছবি করছিল, এবার সে হুম, হঠাৎ করে ইয়াসের সঙ্গে কেন কম্প্রোমাইজ করছে তার ফিল্মে, আমি জানি না যে অ্যাকচুয়ালি হতে পারে যে গীতু মোহন দাস এই এই ধরনের সাবজেক্টই ডিল করতে চেয়েছিল চিরকাল, প্রথমের দিকে হয়তো ছোট ছবি বানিয়েছে, হতেও পারে যে তার কনভিকশন রয়েছে, ছবি দেখলে বুঝতে পারবো। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে গীতু মোহন দাস যেন, যে না আমি একটা বড় সুপারস্টারের সঙ্গে কোলাবোরেট করবো, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো বা তার দিক থেকে রয়েছে। তো আমার মনে হয় যে যে একটা দেখো কথা ইয়ে এই বলছিল, এই আমাদের কোনো ব্যাপারটাও না, পান্ডারা ফিল্ম সাগরে তুমি যে বললে, আমাদের যে কোনো যে কোনো আমাদের এর ভাই ডিরেক্টর, বলো না, অনেক কথা আমি বলছি শোনো, এর যে ভাই রয়েছে, রক্ষিত শেট্টির যে ভাই রয়েছে, আমাদের ঋষভ শেট্টি, রক্ষিত শেট্টি ভাই বলো, আরে রাজবি শেট্টি। রাজবি শেট্টি একটা কথা বলেছিল যে আমি কোনো অ্যাক্টরের জন্য ডেটস কবে দেবে ওইসবের চক্করে আমি যাই না, আমি বসে থাকি না, হুম, আমি ছবি আমার হুম, শুট করে নিচ্ছে হলে। হুম, ডিরেক্টরের অ্যাটিটিউড আমার মনে হয় যে রিয়েল ডিরেক্টর তার অ্যাটিটিউডটা এরকম হবে, ঠিক আছে? এবার যেই মুহূর্তে তুমি স্টার নিচ্ছ, বক্স অফিস দেখছো, তুমি হ্যাড্ডা ব্যাড্ডা এতগুলো চিন্তা ভাবনা করবে, সেখানে যার উপরে দাঁড়িয়ে তোমার ব্যবসা, সে তোমাকে ডিকটেট করবে, এটা অবভিয়াস, ইট ইজ বাউন্ডেড টু বি হ্যাপেন। তুমি না, তো এবার টার্গেটই আমি করছো তোমাকে না। বলছি, এটা এটা ডিরেক্টরদেরও নেচার। দেখো প্রত্যেকটা মানুষ যখন সিনেমা বানায়, ঠিক আছে, যে কোনো স্টোরি টেলার হয়, তার তো একটা ইচ্ছা থাকে যে এটা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাবে। তুমি যখন ভিডিও বানাও, তুমিও চাও যে ম্যাক্সিমাম ভিউজ পড়ুক, বেশি লোকে দেখুক, বেশি লোকে জিনিসটা কনজিউম করুক। এবার যে হুম, কোনো ডিরেক্টর, মানে আমি ধরে নিচ্ছি, ধরে নাও সে সারা জীবন আর্ট ফিল্ম বানিয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে, তারও কিন্তু খিদে আছে একটা সিনেমা সে একটা স্টারকে নিয়ে করতে যায়। সেটা ইদার তার জোনে হতে পারে বা ওই স্টারের জোনে গিয়েও সে করতে চায়। 100% চায়, চায় না চাইলে, মানে চায়, তার কারণ হচ্ছে তুমি দেখবে যে কারণ ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে যাবে। নাহলে তুমি আমাকে বলো, অপর্ণা সেনও তো দেবকে নিয়ে ছবি করতে গেছে আরশিনগর, কেন করতে গেছে? বিকজ সে চাইছে যে আমার ছবিটা আরো অনেক ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। তো এটা সবসময় যে কোনো ডিরেক্টর, যে কোনো স্টোরি টেলারের এটাই কিন্তু ইচ্ছা থাকেই থাকে। এবার হ্যান্ডেল করতে পারলো কি পারলো না, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমি বলছি এটা কিন্তু প্রাইমারি ইচ্ছা থাকে, সেই জন্যই স্টারের কাছে যায়, ঠিক আছে? এবং স্টারেদেরও এক একটা ডিরেক্টরের থেকে এক এক রকম এক্সপেকটেশন থাকে। ধরো যে ব্লকবাস্টার ডিরেক্টর, তার থেকে ও এক্সপেক্ট করছে যে ভাই আমি একটা বড় সড়ো বক্স অফিস পেয়ে যাবো। আবার যে ধরো খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম ডিরেক্টর, ঠিক আছে, ধরো যখন বরুণ ধাবান অক্টোবর ছবিটা করছে, ও তো জানে যে বক্স অফিস হবে না, কিন্তু ও কি আছে যে ভাই আমাকে লোকে অ্যাক্টর হিসেবে রেসপেক্ট করে। বরুণ ধাবান এখনো কিন্তু অক্টোবরের জন্যই রেসপেক্টটা পায়, তাই না? বদলাপুর আর অক্টোবরের কথাই তো লোকে বলে। তো সেই জন্য করছে, কম টাকায় করছে, করে নিচ্ছে। তো কারোর থেকে ওরকম একটা এক্সপেকটেশন। এবার তুমি এটা ঠিক বললে যে স্টারেরও ডিরেক্টর দেখেই ভাই বলা উচিত যে ভাই তোমার সাথে যখন করছি আমি পরীক্ষা করে নিলাম, তোমার সাথে কথাবার্তা বলে নিলাম, তারপরেই আমি কোলাবোরেট করছি। কোলাবোরেট হুম। করে নিলাম তারপর দিচ্ছি জ্ঞান, সেটাও ঠিক তবে নয়। একটা বিষয় হচ্ছে কি, এমন প্রচুর উদাহরণ রয়েছে যেখানে নতুন ডিরেক্টররা বড় স্টারের সাথে কোলাবরেট করেছে এবং সেই স্টারের একদম পুরো যে সিনেমা ফিল্মোগ্রাফি, সিনেমার জোন, সেটাই চেঞ্জ করে দিয়েছে।
ভাবনা অক্ষয় কুমার, অজয় দেবগন তারা জীবনের ম্যাক্সিমাম ডিরেক্টরদের সাথে যাদের সাথে কাজ করেছে তারা ইয়াং ডিরেক্টর, নতুন ডিরেক্টর, এবং তাদের ফিল্মোগ্রাফিতে ভালো ছবিও তো রয়েছে। তো আমার মনে হয় না যে এটা পুরোপুরি ভাবে ঠিক যে আমাকে বা, নতুন ডিরেক্টর দেখছি বলেই সে করতে পারবে কি পারবে না এই ডাউটটাও থাকা, বা ডিরেক্টরের একটা যে কেউই চাইবে যে আমি ভাই সব থেকে টপ স্টারের সাথে কাজ করি। এখন যে কেউ ইন্টারভিউ দেয় সবার আগে শাহরুখ খানের নামই বলে, তো চাওয়াটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে যখন সেটাকে পুরোপুরি ভাবে সে ব্যবহার করতে পারে না দুদিক থেকেই, তখনই সমস্যাটা তৈরি হয় আর কি। তো এটাই, আর মানে এই পুরো গেমটাই হচ্ছে না, আমার আমার কোথাও একটা কি মনে হয় সেটা হচ্ছে একটা বিশাল বড় ট্রাস্টের ডিরেক্টর এবং অ্যাক্টরের, এবং সিনেমার ডিরেক্টরের ক্ষেত্রে অনেকাংশে বেশি ডিপেন্ড করে হচ্ছে তার ক্রিয়েটিভ নলেজ, তার কতটা কি থিওরিটিক্যাল রয়েছে, মানে জ্ঞান রয়েছে সে জানার থেকেও, সেটা হচ্ছে ফ্লোর ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে সে কতটা বেশি জুগাড়ু, সে কতটা ম্যানেজ ফ্যানেজ করছে এটা। এবার বহু সময় না মানে সবাই ওই ডিলটা করতে পারে না, যে ভীষণ, যেটা অরিত্র বললো, ওভার স্পোকেন হয় না, যে কথা বলে একদম আমার কথাই শেষ কথা। অনেকে আছে যারা কথাই বেঁচে খায়, সেটা সবাই পারে না। এবার সেটা না হওয়ার জন্য অনেক সময় সমস্যা হয়, সেখানে সুপারস্টারকে আসতে হয়, সেটা একটু মিটিয়ে দিতে হয়। আবার হয়তো সেই সুপারস্টারই বলছে ডিরেক্টরকে যে তুমি তোমার মতো করে শটটা করো, তুমি তোমার মতো করে কাজটা করো। এই উদাহরণও কিন্তু প্রচুর রয়েছে। না না দেখো অনেক কমপ্লেক্স না অ্যাকচুয়ালি জায়গাটা, ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলছি যে অনেক ডিরেক্টর আছে তারা কিন্তু নিজেদের কেরিয়ার তৈরি করতে পেরেছে বিকজ কোনো স্টারের সাথে আর কি মানে কোলাবোরেশন ছিল বলে। আমি তোমাকে বলছি তারা ভালো ডিরেক্টর, গ্রেট ডিরেক্টর। আমি একটা আর্টিকেল পড়েছিলাম, ওই আর্টিকেলে বলছে যে রবার্ট ডিনেরো, এই মানে সরি আমাদের মার্টিন স্কোরসেজি এত লম্বা কেরিয়ার হলো কি করে? মার্টিন স্কোরসেজি দেখবে প্রত্যেক বছর একটা করে ছবি বানিয়েছে, ঠিক আছে? এত লম্বা কেরিয়ার কি করে হতে পারে? মার্টিন স্কোরসেজি তো সাকসেসফুল ডিরেক্টর কোনোদিনই ছিল না, মানে হয়তো হাতে গুনে কয়েকটা ছবি হিট হয়েছে, ঠিক আছে? তো তাহলে কি করে এত লং কেরিয়ার হতে পারে যে আজও ছবি বানাচ্ছে? তো মার্টিন স্কোরসেজির যেটা ছিল যে রবার্ট ডিনেরো বন্ধু ছিল, তো যখনই ওর দেখবে ছবি বানিয়েছে, ও ম্যাক্সিমাম ছবিতে রবার্ট ডিনেরোকে নিয়েছে কেরিয়ারের প্রথম দিকে। তখন রবার্ট ডিনেরো বড় নাম ছিল, রবার্ট ডিনেরো যেই হ্যাঁ বলে দিত, প্রডিউসার অনবোর্ড হয়ে যেত যে ভাই একটা স্টার হ্যাঁ বলে দিচ্ছে, আমি চলো অনবোর্ড হয়ে যাই। তো সেই জন্য মার্টিন স্কোরসেজি কিন্তু ছবি করতে পেরেছে। আবার যখন রবার্ট ডিনেরো বুড়ো হয়ে গেল, তখন ও কোলাবোরেট করলো হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে। তারপরে তুমি দেখবে লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথেই পরপর ছবি করেছে, ম্যাক্সিমাম ছবি লিওনার্দোর সাথে। কারণ লিওনার্দো তখন বড় স্টার, লিওনার্দো যেই অনবোর্ড আসছে ও প্রডিউসার পেয়ে যাচ্ছে। আর এরাও কেন এদের সাথে লং টার্ম কোলাবোরেট করেছে? বিকজ মার্টিন স্কোরসেজি ওয়াজ এ বিগ ডিরেক্টর, ঠিক আছে? মানে ক্রিটিক্যাল অ্যাক্লেমটা তো পেয়ে যাবে, তুমি অ্যাওয়ার্ড পেয়ে যাবে, এ পেয়ে যাবে। তো সেইখান থেকে কিন্তু লিওনার্দো বা রবার্ট ডিনেরো কোলাবোরেট করেছে। তো মার্টিন স্কোরসেজি নিজের কেরিয়ার এত লম্বা টানতে পেরেছে বিকজ ওর কাছে প্রথমে রবার্ট ডিনেরো পরে লিওনার্দো মানে ছিল বলে। নাহলে বলছে যে এত ফেলিয়ার দেওয়ার পরেও কারোর এত লং কেরিয়ার থাকে না আর কি। ওই আর্টিকেলটা খুব ভালো অ্যানালাইজ করেছিল, গুগল করে দেখতে পারো, খুব ডিটেলে অ্যানালাইজ করেছিল ব্যাপারটা, যে কেন স্টারের সাথে ডিরেক্টরের মানে বন্ধুত্ব করে নেয়। এই যে বিশাল ভারদ্বাজের কথা আমরা বলি, বিশাল ভারদ্বাজ তুমি দেখবে যে বড় ছবিগুলো সব শাহিদ কাপুরকে নিয়েই করেছে। কারণ কি, শাহিদকে নিলে কি, শাহিদও মানে এরকম মেগা স্টার কিছু নয়, বাট যেটা হচ্ছে শাহিদের তো একটা স্যাটেলাইট ভ্যালু, একটা ওটিটি ডিল ইত্যাদি আছে। তো তাই জন্য একটা কমার্স কিন্তু পেয়েই যাবে, যে একটা সার্টেন বাজেট পেয়েই যাবে, যেটা কিন্তু অন্য জায়গায় পাবে না। ধরো যদি মানে খুফিয়ার মতো ছবি করতে থাকে, তাহলে কিন্তু সেই ফিনান্সটা পাবে না বিশাল ভারদ্বাজ। এইগুলো কিন্তু মানে খুব আচ্ছা কনসিয়াসলি লোকে করে আর কি। আচ্ছা, বিশাল না না ভারদ্বাজ নিয়ে যখন এক্স্যাক্টলি। কথা আমার একটা হ্যাঁ একটা বলো। জিনিস বলার, সেটা হচ্ছে বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুর নিয়ে যখন কথা বললি, তোমরা কি একটা জিনিস দেখেছো? মানে এটা 3-4 দিন ধরে চলছে, শাহিদ কাপুর এবং বিশাল ভারদ্বাজ পরপর দুটো স্টেটমেন্ট দিয়েছে, এবং সেই স্টেটমেন্টের পর বিশাল একটা কন্ট্রোভার্সি হচ্ছে, যেখানে বিশাল ভারদ্বাজ একটা ইন্টারাকশনে বলছে, মানে সে এটা লাইভেই বলছে যে আমার ছবি এটা সব থেকে বেশি সাকসেসফুল ছবি আমি মনে করি, এবং এটাতে ক্রিটিক্সরা খুব বেশি খুশি হবে না। আর শাহিদ কাপুর আরেকটার দিকে বলেছে যে এই যারা আজকে মানে এরকম ধরনের রিভিউ করছে, যে কেউ রিভিউ করছে, আগে ভাই এটার জন্য অকাত লাগে। মানে তুমি আগে দেখো তুমি কতটা অতল জলে রয়েছো, ঠিক আছে? মানুষের যা ফ্রাস্ট্রেশন সেটা বার করার জন্য এটা করছে। তোমরা এগুলো দেখেছো? তোমাদের এটা নিয়ে কি অপিনিয়ন? শাহিদের ভিডিওটা আমি দেখেছি, বিশাল ভারদ্বাজেরটা আমি দেখিনি। দেখো শাহিদেরটার আমি দুটো দিক, আমি দুটো অ্যাঙ্গেল বলতে চাই। প্রথম হচ্ছে যে দেখো এই যে ট্রোলিংটার লেভেলটা এত বেশি হয়ে গেছে, ঠিক আছে? দেখো একটা হচ্ছে তোমার কাজের ক্রিটিসিজম, হয়তো ধরো রূপমের তো ও রোমিও ভালো লাগেনি, তো ও রোমিও বলছে, খারাপ বলছে, এ বলছে, কিন্তু ও রোমিও রিভিউ করার সময় তুমি কি শাহিদ কাপুরের মা বাবা তুলে গালাগালি দিচ্ছ?
তুমি দেখবে এখন ব্যাপারটা হয়ে গেছে কি, যে কোনো ধরো একটা জিনিস নিয়ে ক্রিটিসিজম হতে হতে না, সেটা অন্য একটা মাত্রায় চলে যায়, মানে অন্য একটা কিছু নিয়ে কথা বলতে শুরু করে দেয় লোকে। মানে হয়তো ওইটাকেই ব্যাশ করতে চাইছে, কিন্তু ব্যাশ করার জন্য যে চয়েস অফ ওয়ার্ডস বা অন্য একটা ট্র্যাক দিয়ে এসে এটাকে ক্রিটিসাইজ করছে। তো এইটা যেটা বলেছে শাহিদ, এটা খুব একটা ভুল কিছু বলেনি, ঠিক আছে? মানে পার্সিয়ালি তুমি যদি দেখো ব্যাপারটা ঠিক, কারণ এখন কিন্তু ট্রোলিং এর মাত্রা মানে মানে আননেসেসারি জিনিস, মানে ধরো কিছু করেইনি, মানে কিছুই করেনি। ধরো একটা, আমি বলছি কথা কথা বলছি, ধরো কোনো অ্যাক্টর হয়তো খুব বাজে অ্যাক্টর, কিন্তু হয়তো ধরো কোনো একটা বার্থডে পার্টিতে গেছে বা কোনো একটা ধরো কিছু তো পুজো দিতে গেছে বা কিছু করতে গেছে, সেটার নিচেও কমেন্ট খারাপ করছে, মানে সে ধরো নর্মালি পোস্ট করেছে। আমি বলছি তার কাজ এলো তুমি ক্রিটিসাইজ করলে, ট্রোল করলে, ঠিক আছে, কিন্তু একটা নর্মাল ছবির পিছনে কেন করছো? ঠিক আছে, তুমি দেখবে অর্জুন কাপুরের সাথে এটা প্রচন্ড মাত্রায় হচ্ছে এখন। অভিষেক আমি বচ্চনের সাথে এটাই একটা টাইমে প্রচন্ড বেশি হতো, অভিষেক প্রচন্ড বচ্চনের সাথে হয়েছে। প্রচন্ড একটা টাইমে হতো। আমার মনে আছে আশিস চাঞ্চলানি একবার এটা নিয়ে কমেন্ট করেছিল যে অভিষেক বচ্চনের সাথে যে লেভেলের ট্রোলিং হয়, আজকে যদি মানে অভিষেক বচ্চনের কিছু হয়ে যায়, ওই সেই সময় মানে কোভিড এর সময়কার কথা আর কি, তখন সুশান্তের সবে সবে ঘটনাটা ঘটেছে। তো আশিস চাঞ্চলানি এরকম লিখেছিল যে অভিষেকের সাথে যদি কালকে হয়ে যায়, তো তখন মানে তখন লোকে আসবে হচ্ছে যে না, খুব আন্ডার রেটেড ছিল, লেজেন্ড ছিল, ভালো ছবি করেছে, ঠিক আছে। মানে অভিষেক বচ্চনকে তুমি দেখবে এরকম প্রচুর ট্রোলিং করতে মানে হয়েছে, কিন্তু এখন একটু কমেছে, বাট একটা সময় কিন্তু প্রচন্ড নেগেটিভ ট্রোল মানে হয়েছে। তো এটা একদিক দিয়ে শাহিদ ঠিকই বলেছে যে যে র্যান্ডম কোনো লোক, আর তুমি দেখবে ফিল্ম রিভিউটা খুব ইজিলি করা যায়, মানে যে কেউ নিজের ওপিনিয়ন দিতে চলে আসে, মানে সেটা নিয়ে না পড়াশোনা করে প্রপারলি অনেকে রিভিউ দিতে চলে আসে এবং যা তা বলে দেয়, ঠিক আছে। তো সেইখান থেকে আমার মনে হয় শাহিদ ওইটা বলেছে কথাটা। এবার যদি তুমি তো এর ফ্লিপ সাইডটা দেখো, যে ভাই তোমাকে একবার ক্রিটিসাইজ করলে তুমি কেন এত ব্যাপারটাকে গায়ে মেখে নিচ্ছ? আহ তুমি কি করে বলতে পারো একবারই ক্রিটিসিজম হয়েছে, জেনারেলি তোমার হয় না? তুমিও তো দর্শকের সামনে অনেকবার ধপ দিয়েছো, যেটা মুম্বাই পুলিশের রিমেক করেছো, কিন্তু তুমি বলেছো যে না, দেবা রিমেক ছিল না। তো তোমারও তো এরকম কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট ইত্যাদি আছে। তুমি নিজে যখন পডকাস্টে আসো, তখন তুমি এসে অন্য অ্যাক্টরদের নামে বলো, নাম না করে করে, বাট কল আউট করো, আননেসেসারি করো, মানে তোমার তো প্রয়োজন নেই ওটা বলার, বাট তুমি বলে থাকো। তো এরকম ভাবেও লোকে বলতে পারে যে তুমি তাহলে নিজে আগে হিট দাও। মানে আমি কথার কথা বলছি, দেখবে একটা এই সিনেমাটার আগেই একটা ও ইন্টারভিউ দিয়েছিল পডকাস্ট, সেখানেও একজন অ্যাক্টরকে বলছিল যে কেউ একটা অ্যাক্টর আর কি ঘরে ঢুকেই আর কি নিজের প্রেজেন্সটাকে ফিল করাতে চায়। তো অনেকে আর কি মনে করছিল যে রণবীর সিং এর কথা বলছে, অনেকে মনে করছিল কার্তিক আরিয়ানের কথা বলছে। রণবীর সিং এর সাথে ওর একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স আছে পদ্মাবতে, তো সেটা দেখবে ও বহুবার কল আউট করে বিভিন্ন ইন্টারভিউতে, মানে পরবর্তীকালেও। এবার সেটা তো মানে এটা এটা তো তুমি এইভাবেও দেখতে পারো যে ভাই রণবীর সিং এর তোমার থেকে বেটার বক্স অফিস আছে, তো তোমার কি এ আছে ওকে কল আউট করবে? আর তুমি কল আউট করছোই বা কেন, যেটা এত বছর 8 বছর আগের একটা পুরোনো জিনিস, যেটা সবাই দুনিয়া জানে, প্রত্যেকবার এসে বারবার তো বলার দরকার নেই। তো তুমি এইভাবেও দেখতে পারো যে ভাই তুমি তাহলে লোকে ক্রিটিসাইজ করছো কেন, তাই না? মানে তোমাকে যদি কেউ ক্রিটিসাইজ করার আগে নিজের ভ্যালু দেখতে হয়, অকাত দেখতে হয়, তাহলে তোমাকেও নিজের অকাত দেখতে হবে। তো এইভাবেও তুমি ভাবতে পারো। তো আমার মনে হয় একটাদের নন রিয়াক্টিভ হওয়াই বেটার, মানে একদম কিছু রিয়াক্টই করো। বাট দেখো এটা অ্যাজ এ হিউম্যান বিং ও একটু ডিফিকাল্ট হয়ে যায় একটা পয়েন্টের পরবর্তীতে, যে তোমাকে এফেক্ট করেই যায় যে ভাই কেন আমাকে নিয়ে বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে, আমি কি করেছি? ঠিক আছে, তো সেটা তো একটা হয় অবশ্যই। এবং শাহিদ এত ভালো ট্যালেন্টেড একটা, অথচ বক্স অফিস হচ্ছে না। অনেক সময় কোয়ালিটি ছবি করেছে, অনেকের থেকে বেটার পারফরমেন্স দিয়েছে, বাট তা সত্ত্বেও হচ্ছে না যখন, এবং সেটা দিনের পর কবির সিং যখন হিট হলো, লোকে ভাবলো শাহিদ এবার অ্যারাইভ করে গেছে, ঠিক আছে, কিন্তু তারপরে ছবিটাই চললো না। তো এরকম ভাবে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তো দেখো মানে হিউম্যান বিং তো একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়ান ডাইমেনশনাল হবে সবসময়, তো সেটা মানে নট নেসেসারি না, মানে কখনো কখনো তো সে রিয়াক্ট করে। তো আমার এটা মনে হয় আর কি। বিশাল ভারদ্বাজের স্টেটমেন্টটা আমি দেখিনি, তবে আমার না বিশাল ভারদ্বাজের ব্যাপারেও আমার এটা মনে হয়, দেখো আমি বিশাল ভারদ্বাজকে ডিফেন্ড করছি না, বাট আমি লাস্ট কিছু বছরে দেখেছি, যখন কুত্তে বলে ছবিটা এলো না, কুত্তে, যেটা বিশাল ভারদ্বাজের ছেলে ডিরেক্ট করেছিল, অর্জুন কাপুর ছিল, অনুরাগ কাশ্যপ ছিল, কঙ্কনা ছিল, বড় স্টার কাস্ট ছিল। তখন আমি দেখছিলাম যে কিছু আর্টিকেল, বম্বের যারা জার্নালিস্ট আছে তারা আর্টিকেল করছে, ছবিটা আমারও ভালো লাগেনি, কুত্তেকে আমিও খারাপ রিভিউ দিয়েছি, আমার কিন্তু ভালো লাগেনি ছবিটা। কিন্তু আমি দেখেছিলাম যে পার্টিকুলারলি যেহেতু ওই আসমান ভারদ্বাজ ওর নাম মনে হয়, বিশাল ভারদ্বাজের ছেলের নাম, যেহেতু ও একটা বড় স্টার কাস্ট পেয়ে গেছে প্রথম ছবিতেই, আগেন বিকজ অফ বিশাল ভারদ্বাজ, বুঝতেই পারছো, তাবু ছবিতে করে দিচ্ছে, ওইদিকে অনুরাগ কাশ্যপ ক্যামিও করে দিচ্ছে, ঠিক আছে, বড় বড় স্টার কাস্ট ছিল, অনেকজন ভালো নাম করা অভিনেতা। তো সেইটা নিয়ে প্রচন্ড মানে লোকের প্রবলেম। আমি বলছি ডিরেক্টরের, মানে দেখো বিশাল ভারদ্বাজ নিজের ছেলেকে হিরো বানায়নি, ডিরেকশনই দিচ্ছে। আমি দেখলাম যে সেটা প্রচন্ড মাত্রায় একটা ট্রোলিং, কিন্তু তখন মানে মানে জার্নালিস্ট, যারা বোনাফাইড জার্নালিস্ট, তারাও কিন্তু আর্টিকেলে খালি
নেপোটিজম এগুলো বলে যাচ্ছে, মানে অত্যধিক। ছবিটাকে ক্রিটিসাইজ করো, বাট আমার মানে বিশাল ভারদ্বাজ নিজের ছেলেকে কোনোদিনও লাইম লাইটে নিয়েও আসেনি, ঠিক আছে, হুম কিছু করেও নি আর কি, মানে আমি দেখিনি অ্যাটলিস্ট। তো আমার ওইটা মনে হয়েছিল যে হ্যাঁ অবশ্যই একটা মনে হয় কোথাও বিশাল ভারদ্বাজ হয়তো অনেক সময় হয় না যে মিডিয়ার সাথে তোমার একটা সম্পর্ক খারাপ হয়ে যায় বাই এনি চান্স কোনো একটা পার্টিকুলার ঘটনার জন্য, তো সেটাও হতে পারে যে কারণে হয়তো মিডিয়া তাকে পছন্দ করছে না, সেটাও কিন্তু হতে পারে, মানে এটা নট নেসেসারি যে সবসময় আর কি সম্পর্ক ভালোই থাকবে, জানি না, মানে বলতে পারবো না সেটা ডিটেলে, বাট আমার এরকম মনে হয়েছিল কুত্তে ছবিটার সময়। না, বলো অরিত্রদা সাহিত্য মোটামুটি বলো। সামাপ এ অরিত্রদা সাগর সামাপ নীলকে করেই বলতে দিয়েছে। সাগর নীলকে বলতে কি আমি শাহিদ শাহিদ বলছি, শাহিদ নীল বলো। না না, অরিত্রদা মোটামুটি সামাপ করেই দিয়েছে। খালি আমি এখানে একটাই পয়েন্ট অ্যাড্রেস করবো, সেটা হচ্ছে শাহিদ কাপুর। মানে তোমাদের কি মনে হয় না যে মানে লাখ লাখ ওয়াটটা শাহিদ কাপুরের সঙ্গে সব থেকে বেশি যায়? কারণ ক্রাফট রয়েছে শাহিদের কাছে, হ্যান্ডসাম রয়েছে, কোনো দেখ, প্রবলেমের আমি কিছুই নেই। আমি কিন্তু না, লাকের হ্যাঁ, কথা যদি হয়, আমি আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে তাহলে না, মানে যদি মানে লুক ওয়াইজ, পারফর্মার ওয়াইজ, সব ওয়াইজ বলতে হয়, আমি বলবো তাহলে ঋত্বিক রোশনের ওপরে কেউ নেই। কিন্তু ঋত্বিক রোশন যেভাবে নিজের কেরিয়ারকে একটু টেকেন ফর গ্রান্টেড নেয়, যেরকম ভাবে ছবি করে গায়েব হয়ে যায়, ছবি করে গায়েব হয়ে যায়, ঋত্বিক রোশনের মতো এই স্ট্রাকচারের একজন অ্যাক্টর যার এই লেভেলে ফ্যান ফলোইং, সে একটা শোতে এসে নিজে বলে আমার লাস্ট ছবি ওয়ার্ড 2 সেটা মুখ থুবড়ে পড়েছে। শাহরুখ খানের মতো একজন স্টার যে গিয়ে বলছে ভাই এখন আমার ছবি বিজনেস করে না, এটা আমি বলছি পোস্ট রাইজ শাহরুখ খান বলছে। তো আমার মনে হয় এই বিষয়ে বস্তুগুলোকে না একটু কিছু কিছু জায়গায় লাইট নেওয়া উচিত। তার কারণ অক্ষয় কুমার যাই করুক, যতই জালি ছবি করুক, সে কিন্তু বলে ভাই ছবিতে আমরাই ভুল করছি, আমি ভুল করছি ছবিতে, যে কারণে আমার কন্টিনিউয়াসলি 9-10 খানা ছবি ফ্লপ। মানে শাহিদের হয়তো ফিল্মোগ্রাফি শেষ করে দেবে ও, ও যা ফ্লপ দিয়েছে। আমার যেটা বক্তব্য সেটা, আমি কিন্তু একটা বিষয়, আমি আমার একটা ভিডিও করেছি, আমি ওখানেও বলেছি এবং অরিত্রর সাথে পুরোপুরি এগ্রি করি, সেটা হচ্ছে ট্রোলিং এর একটা সীমা, সেটা মারাত্মক ভাবে বোঝা উচিত। এবং সেটা আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে যেটা কোথাও একটা কি ভীষণ ভীষণ মানে মানুষকে কষ্ট দেয়। অর্জুন কাপুর নিজের মাকে নিয়ে একটা পোস্ট করেছে, এবং সেই পোস্টটা পড়লে না আমাদেরও খারাপই লাগবে যে ভাই সত্যি তো, মানে যে কেউ যদি তার মাকে নিয়ে, যে মা মানে তার কাছে আজকে নেই, সেরকম একটা পোস্ট করছে, সেখানে গিয়ে লোকে যেরকম ধরনের কথা বলছে, সেটা না মানে শুধু ডিসরেসপেক্টফুল নয়, সেটা মানুষকে ভীষণ পেন দেয়। তো শাহিদের এই যে সোশ্যাল ট্রোলিং নিয়ে বলছে এটা ঠিক, কিন্তু একইভাবে শাহিদ কাপুর কিন্তু এরকম ট্রোলিংটাও কখনো ফেস করেনি। শাহিদ কাপুর কিন্তু তুমি দেখবে অরিত্র, একটা সোশ্যাল মিডিয়াতে একটা অডিয়েন্স রয়েছে যারা শাহিদকে বরাবরই প্রেস করছে। হয়তো ছবিটা চলছে না বা ছবিটা ওই বেটার রেজাল্টটা দিচ্ছে না, যেটার জন্য ওটা খারাপ লাগা থাকছে, কিন্তু বরাবরই যেটা তুমি বিশাল ভারদ্বাজের দিকটা বললে ওটা মানা যায়, কিন্তু শাহিদ কিন্তু কখনোই এই ট্রোলিংটা ফেস করেনি। শাহিদকে তুমি কখনো দেখবে না শাহিদকে নিয়ে লোকের এরকম পরিমাণে একটা ঘৃণা রয়েছে। তার কারণ লোকে শাহিদকে না খুব আন্ডাররেটেড মনে করে, খুব প্রেস করে। যে ছেলেটা, যেটা সাগর নিলেও বললো, যে ও যেটা ডিজার্ভ করে সেটাও পায়নি, এটা আমরাও বলি, এটা ম্যাক্সিমাম লোকই বলে। শাহিদের প্রতি লোকের হেট নেই, কিন্তু শাহিদ যখন বারবার বারবার করে একটা ভিক্টিম আমি এটা দেখায়, এবং এই কথাগুলো যখন বলছে যে অকাত নেই, এই নেই, এর আগেও শাহিদ কাপুর এগুলো বলেছে, আমার মনে হয় যে এগুলো একটু শাহিদেরও বোঝা উচিত। কিন্তু হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়া ট্রোলিং এটা মানে সীমা পেরিয়ে যায় মাঝে মাঝে, ম্যাক্সিমাম টাইমিং সেটা ঠিক নয়। আর বিশাল ভারদ্বাজকে নিয়ে যেটা বলছে, আমার কথা হচ্ছে বিশাল ভারদ্বাজের ছবি আজ অব্দি ম্যাক্সিমাম টাইমে ছবি বক্স অফিসে সাকসেসফুল হয়নি, কিন্তু তার ছবি ক্রিটিক্যালি অ্যাক্লেম হয়েছে ম্যাক্সিমাম টাইম। বিশাল ভারদ্বাজ যদি আজকে ছবি রিলিজের আগের দিন একটা নোট লেখে যে আমার ছবি নিয়ে কালকে ক্রিটিক্সরা কিছু বলার আগে, অডিয়েন্স কিছু বলার আগে আমি এটা বলতে চাই আমি কতটা স্যাটিসফাই, বিশাল ভারদ্বাজ কেন নিজেকে ডিফেন্ড করবে? তার কি যায় আসে লোকে কি বললো, ভাই তার ওমকার বক্স অফিসে ফেলিয়ার, সেই ছবিটার ক্রেডিবিলিটি কোনো অংশে কমে? তার না না, ভাবারই ওমকারা দরকার হিট নেই। হয়েছিল, ওমকারা চলেছিল, ওমকারা ফ্লপ হয়নি। বক্স অফিস হিট নয়, ওর খালি সেমি হিট হচ্ছে হায়দারি। ও তুমি দেখে নিও ওমকারা বক্স না কেন, অফিস হিট। কামিনে হিট নয়? কামিনে তো হিট ছবি ছিল। কামিনেও কামিনেও ক্লিয়ার হিট ছবি নয়, কামিনেও আমি বক্স যতদূর অফিসে জানি আমি যতদূর জানি ক্লিয়ার হিট ছবি বিশাল ভারদ্বাজের কেরিয়ারে অ্যাকচুয়ালি নেই। মানে একদম ক্লিয়ার ক্লিন নেই, হিট যেটাকে একদম বলে নেই, নেই। কিছু ছবি ব্যবসা করেছে কিন্তু ক্লিন হিট নেই, যতদূর আমি জানি, আমি নিশ্চিত হিট নই। নেই। আমিও এবার ঠিক এবার জানি এবার না তুমি exactly। এবার তুমি বলো অরিত্র, মানে বিশাল ভারদ্বাজ ওকে তো বরাবরই লেম পরিচালক ধরা হয়, ঠিক আছে? এবার যদি ও মানে আমি তাও বিশাল ভারদ্বাজের ক্ষেত্রে মানতে পারি, দেখো এতদিন ধরে লোকটা কাজ করছে, আজকে 2026-এ সোশ্যাল মিডিয়ায় কি চলছে লোকটা জানে না, বলে ফেলেছে, আমি লোকটার কথা মানতে পারি যে হ্যাঁ ভাই এরকম একটা ম্যাস্ট্রো, এনাকে ছেড়ে দাও, এনাকে নিয়ে কিছু বলো না। কিন্তু শাহিদ
যে এত রকম স্টেটমেন্ট দেয়, এরকম ধরনের কথা বলে, তার থেকে এটা এক্সপেক্টেড নয়। একটু আমার মনে হয় শাহিদের একটু বুঝে বলা উচিত। আর দেখো, যখন তুমি একটা ছবির জন্য 40 কোটি টাকা নিচ্ছ পারিশ্রমিক, তোমার কিছু দায়বদ্ধতা থাকে। মানে কিছু জিনিস তোমাকে একটু বুঝে করা উচিত এবং স্ক্রিপ্ট একটু বুঝে বাঁচা উচিত বলে আমার মনে হয়। দেখো আমি শাহিদের নিজে এই যেটা শাহিদকে খুব তুমি পছন্দ বললে না করি। সাগরনীল, তুমি যেটা বললে না যে লাকের ব্যাপারটা আছে, লাক একটা ফ্যাক্টর, লাক অবশ্যই তো ফ্যাক্টর, ফিল্ম লাইনের লাক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সাগরনীল যেটা বলছিলে, ফিল্ম লাইনের লাক না হলে তুমি চলবে না, এটা একদম ফ্যাক্ট। এবং যারা সাকসেসফুল হয়েছে তারাই নিজেটা এই জিনিসটা স্বীকার করে। ব্যাপার হচ্ছে হুম শাহিদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যেটা ব্যাকফায়ার করে ইভেন আফটার হ্যাভিং সো মাচ অফ ট্যালেন্ট, সেটা হচ্ছে স্ক্রিপ্ট সিলেকশন। আজকের দিনে না মানে খালি তোমার পারফরমেন্স দেখতে মানে দর্শক কিন্তু যাবে না, তোমায় কিন্তু স্ক্রিপ্টটাও ভালো চুজ করো। তুমি আমাকে দেখো, যেই শাহিদের কিরকম যেই কবির সিং সুপারহিট হলো, তার মানে রিমেক চলবে। সঙ্গে সঙ্গে তুমি দেখো পরপর জার্সি, তারপরে ওই যে ব্লাডি ড্যাডি সব করে নিল। ব্লাডি ড্যাডি এলো ওটিটিতে, জার্সি এলো হলে, চললো না। তুমি আমাকে কথার কথা বলো, যখন কবির সিং রিলিজ করেছে, ঠিক আছে, জার্সি ততদিনে হিন্দি ডাব হয়ে চলছে। এটা তো একটা হুম কমন সেন্স যে ভাই ওই ছবিটা নানিকে অলরেডি নর্থ ইন্ডিয়া পপুলার, ওই ছবিটা আমি যে রিমেক করে দেবো ফাট করে, তা আমার যে চলবে না, কবির সিং এর মতো ইম্প্যাক্ট দিতে পারবে না, এটা মাথায় একবার ভাবা উচিত না? এটা তো ইভ্যালুয়েশন, যে ভাই আমি এই ছবিটা করছি কি করছি না, কি হচ্ছে। রণবীর কাপুর দেখবে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমি কোনোদিনও রিমেক ছবি করবো না, আজ অব্দি স্টান্সটা মেনটেন করেছে। রণবীরও প্রচুর ফ্লপ দিয়েছে, কিন্তু ও দেখবে রিমেক কিছুতেই করে না, কিছুতেই রিমেক করে না। আমি এটা তো মানতে নারাজ যে শাহিদের কাছে অরিজিনাল স্ক্রিপ্ট আসে না, ঠিক আছে, কিন্তু এই যে একটা সেফ বেট খুঁজবো, কোনটা ওয়ার্ক করছে, ওরকম কিছু করে দিই, ঠিক আছে। এই যে কবির সিং এর যে ইমেজটা ওর হিট হলো, তারপর তুমি দেখবে অনেকবার ওই ছবিটাকে মানে ওই জিনিসটাকে রিক্রিয়েট করবার চেষ্টা করেছে, দেবাতে করেছে। আমাকে একটা কথার কথা বলো, এই যে মুম্বাই পুলিশ ছবিটা কেন রিমেক করবো আমি? এটা কেন রিমেক করলো এই ছবিটা? মুম্বাই পুলিশ একটা খুব নিশ, একটা সাইকোলজিক্যাল থ্রিলার কাইন্ড এর ছবি ছিল, ওটা একবারই অ্যাকশন ফিল্ম নয়, ঠিক আছে। সেই ছবিটা 2013 ছবি, সেটা অলরেডি লোকে দেখে ফেলেছে। আচ্ছা, যদি ধরো দেখে ফেলেও নি, সেটা যদি রিমেক করতে হয়, দ্যাট শুড বি ডান ইন আ ভেরি লো বাজেট। তুমি সেটাকে অ্যাম্প আপ করে একটা বড়, মানে একটা যেন অ্যাকশন ফিল্ম হচ্ছে, টিজার কেটেছে ভুল, ট্রেলার কেটেছে ভুল, তুমি ইন্টারভিউতে এসে দিচ্ছ ভুলভাল রিয়াকশন, মানে মিথ্যে কথা বলছো যে রিমেক নয়। আলটিমেটলি কি হলো ছবিটা? আমার কথা হচ্ছে যে রশন ম্যাথিউ, মনে হয় যে মুম্বাই পুলিশের ডিরেক্টর ছিল, যে দেবাও ডিরেক্ট করেছে, হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর। মোহনলালকে নিয়ে খুব ভালো ভালো ছবি বানিয়েছে মালায়ালাম, অ্যান্ড মুম্বাই পুলিশ ইজ অলসো ভেরি গুড ফিল্ম। আর দেবার তুমি দেখবে মেকিং ফেকিং কিন্তু হেভি। আমার কথা হচ্ছে ওর সাথে কি একটা নতুন স্ক্রিপ্টে কাজ করা যেত না? কি দরকার ছিল এটা করা? এই ক্রিয়েটিভ চয়েস, এই যে স্ক্রিপ্ট সিলেকশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে। মানে তুমি কিন্তু আমার বাজে আমারও এটা স্ক্রিপ্ট দিয়ে কিছু তুমি দেখতে পাচ্ছ না, সালমান খানের মতো স্টার সেও পাচ্ছে না। তার তো ফ্লপ ছবিও 100-150 কোটি টাকা কামিয়ে নেয়, সেও বাজে স্ক্রিপ্ট বাজে এক্সিকিউশন হলে তুমি কিছুতেই টানতে পারবে না। শাহরুখ খানও টানতে পারবে, শাহরুখ খানের এত ভালো ফর্ম যাচ্ছে, তো যদি একটা খারাপ স্ক্রিপ্টে ছবি করে না, দেখবে তো সঙ্গে সঙ্গে দেরিয়ে যাবে, লোকে নেবেই না, দুদিনে ফেলে দেবে। আর এই যে সাউথেরও যে ছবি যেগুলো হিট হচ্ছে, যেগুলো প্রপারলি হিট হচ্ছে, সেগুলোতেও কিন্তু তুমি দেখবে যে একটা কিছু ইউএসপি আছে, খালি স্টারডামে চলছে না এগুলো। এই ইয়াসের যদি টক্সিকে কথার কথা বলছি, যদি কিছু মেটেরিয়াল না থাকে, কোনো নতুন ওয়ার্ল্ড বিল্ডিং না থাকে, যদি ভালো ড্রামা না থাকে, তুমি দেখবে ছবি চলবে না। ওইভাবে আজকালকার দিনে ছবি চলে না, আগেকার ছবি দিনে চলে হতো না। ওটা, যে সালমান আছে, চলো বডিগার্ড ভালো রিভিউজ পাচ্ছে না, অত ভালো গ্রেড কোনো ফিল্ম নয়, রেডি এত গ্রেড কোনো ফিল্ম নয়, বাট লোকে গিয়ে দেখে নিচ্ছে, ওটা স্টারডামের ওপর হতো। বাট এখন লোকের কাছে অপশন এসে গেছে, তো শাহিদ নিজেকে কি সেই অনুযায়ী চেঞ্জ করেছে, যে আমি ডিফারেন্ট টাইপের ফিল্ম করব? আর দ্বিতীয় কথা আরেকটা, তো আমার এটা তো পুরো বম্বেকে নিয়ে আমার প্রবলেম, যে তুমি তোমার ছবির যা মার্কেট একটা মিনিমাম আছে, সেই মিনিমাম মার্কেটটাকে মাথায় রেখে তুমি ছবির বাজেটটা সেট করো না, তোমার ছবি কিছুতেই ফ্লপ হবে না। আজকে ধরো শাহিদের আমি এক্স অ্যামাউন্ট অফ ওটিটি আছে, এক্স অ্যামাউন্ট অফ স্যাটেলাইট আছে, এক্স অ্যামাউন্ট অফ মিউজিক আছে শাহিদের ছবির। ও যদি ছবির বাজেটটা ওর নিচে সেট করতে পারে, বা ওর সমান সমান সেট করতে পারে, ওর প্রডিউসার লসে যাবে না? কি ঠিক বলছি কিনা? কিন্তু আমার কথা হচ্ছে, আজকে একটা ঋত্বিক রোশন ধরো 100 দিন ধরে শুটিং করে, শাহিদ কাপুর 100 দিন শুটিং করছে কেন? শাহিদ ওই কাপুরের ওই সেম, মার্কেটটাই তো নেই। ওই বিজনেসটা কখনো শাহিদ কাপুরের দ্বারা পুল অফ করা সম্ভবই না।
তুমি বলো আমার না তো এই এটাই ছবিটা পছন্দ। যদি তুমি দেখবে বম্বেতে এই যে একটু আগে যেটা আমরা কথাটা নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম না, যে ডিরেক্টরকে তার কাজ বোঝানো, ডিওপি কে তার কাজ বোঝানো, এইসব করার চক্করে যেটা হয় যে একদিনে তোমার অর্ধেক পেজ সিন হবে। মানে একটা ধরো পেজ তার হাফ হচ্ছে কি ফুল পেজ হচ্ছে একটা পেজ, তো অটোমেটিক্যালি তুমি 90 দিন 80 দিন 100 দিনের শুটিং হবেই হবে। 12 ঘন্টার শিফটে একটা থাকে ফ্লোরে বম্বেতে 3 থেকে 4 ঘন্টা, বাকি টাইমে সে চলে যায় হচ্ছে ভিতরে। তুমি দেখবে একটা ইন্টারভিউ, একজন অ্যাক্টার আছে আর রাজকুমার বলে একটা ছবি হয়েছে না, আর রাজকুমার, ওই আর রাজকুমারে একজন অ্যাক্টার ছিল, দেখবে ও কমেডি রোল করে। ও একটা পডকাস্টে বলছে বলছে প্রভুদেবা তখন কিন্তু রাউডি রাঠোর ওয়ান্টেড ফান্টেড দিয়ে যায়, প্রভুদেবা তখন সুপারহিট ডিরেক্টর, তার আগের বছরই রাউডি রাঠোর দিয়েছে ব্লকবাস্টার হয়েছে। তো প্রভুদেবা কোন সিন শাহিদকে শোনাতে যাচ্ছে, ধরো একটা সিন কিছু ডায়লগ লিখেছে মানে শাহিদকে শোনানোর আগে ওর ম্যানেজারকে শোনাতে হবে, ওর ম্যানেজারকে শোনাবে, ম্যানেজার গিয়ে শাহিদকে শোনাবে। প্রভুদেবার 2 দিন পরে প্রভুদেবার মাথা খারাপ হয়ে গেছে, প্রভুদেবা বলছে যে ভাই এ কি, আমি এইভাবে ছবি করবো না। শাহিদকে ডেকেছে, শাহিদকে বলছে আমি এইভাবে ছবি করবো না, বলছে আমি অক্ষয় কুমারকে নিজে সিন বোঝাই, তোমার ম্যানেজারকে আমাকে সিন বোঝাতে হবে। তো শাহিদ তখন বলেছে না না, তখন যেহেতু প্রভুদেবা হিট ডিরেক্টর বলছে না না ঠিক আছে, তুমি আমার কাছে ডাইরেক্টলি চলে আসবে, আমরা করে নেবো আরো কিছু। প্রভুদেবা বলছে সালা ইয়ার কি নাকি, আমি ম্যানেজারকে সিন বোঝাবো, ম্যানেজার তারপরে গিয়ে হিরোকে সিন বোঝাবে, তুমি বুঝতে পারছো তুমি প্রসেসটা কি? এটা আমি বলছি, আমি কোনো বানিয়ে বলছি না, তুমি দেখো ইউটিউবে ওই ভদ্রলোকের ইন্টারভিউ আছে, উনি কমেডিয়ান, উনি বহু সিনেমা করেছেন। দিস ইজ দ্য প্রবলেম। এবার আমার কথা হচ্ছে তুমি যখনই প্রসেসটাকে এরকম করে দেবে, তার মানে ঋত্বিক রোশনের সিনেমাও ধরো, ধরো আমি কথা বলছি শাহরুখ খান ধরো 100 দিন শুট করছে, ঋত্বিক রোশনও 100 দিন শুট করছে, শাহিদ কাপুরও 100 দিন শুট করছে, কিন্তু বিজনেস তিনজনের আলাদা। এবার তোমার তো এক এক দিনে তো পার ডে একটা করে কস্টিং আছে, সিনেমার বাজেট বাড়ে কেন? এই যে আমাদের বাংলা সিনেমাতে কেন বলে কম দিনে করো, কারণ পার ডে তো একটা কস্টিং আছে, তোমার ছবি যাই হোক, একটা মেকআপ বাস, খাওয়া দাওয়া, এতগুলো লোক, পার ডে যাদের কস্টিং থাকে সেটা তো পরিমাণটা বাড়বে। তো তুমি যত দিন বেশি শুট করবে তোমার বাজেট এমনিই বাড়বে। তো এবার আমার কথা হচ্ছে শাহিদ কাপুর যে ছবিটা করেছে, সেই ছবিটা তুমি দেখবে অরিজিনাল ছবিটা ওর থেকে কম দিনে করা, মুম্বাই পুলিশ কম দিনে করা, দেবা বেশি দিনে করেছে 100%। তুমি দেখো ডিরেক্টর একটা ইন্টারভিউ আছে ওই সময়, মানে আর্টিকেল ইন্টারভিউ আছে, আই থিঙ্ক হলিউড রিপোর্টারেরই আছে মোস্ট প্রবলি, হয়তো তুমি চেক করে দেখে নাও। ডিরেক্টর ওখানে বলছে, প্রথম কথা বলছে যে আমার প্রজেক্টটাকে মাউন্ট করতে এত সময় লেগে গেছে, বিকজ বম্বেতে যতক্ষণ হিরো হ্যাঁ বলে না ততক্ষণ আমার প্রজেক্ট করতে অসুবিধা হয়। আর দ্বিতীয় হচ্ছে এখানে অত্যধিক বেশি দিন ধরে শুটিং হয়, এতদিন লাগারই কথা নয়, কারণ ও তো মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওরা ম্যাক্সিমাম 30 দিন 25 দিন যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ছবি শেষ করে। ও মুম্বাই পুলিশ করে এসছে, ওর কাছে পুরো ব্রেকডাউন আছে স্কেডিউলে, সেটাও তো বেড়ে বেড়ে হয়ে যাচ্ছে 80 দিন 85 দিন 90 দিন। স্বাভাবিক ব্যাপার, বাজেট বেড়ে যাবে এবং শাহিদ কাপুরের রিকভারি নেই। আমার কথা হচ্ছে তোমার যখন মার্কেট খারাপ যাচ্ছে, তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও না যে ভাই আমি বাজেট, কিন্তু সেটা সেখানে ইগো কাজ করবে যে ভাই আমিও তো স্টার, আমারও বিএমডাব্লিউ চাই, আমারও দুটো ভ্যানিটি চাই, আরে রণবীর সিং 6টা নেয়, আমাকে তো দুটো দিতেই হবে, বুঝলে তো? তখন এই এই মাইন্ডটা কাজ করে, তখন ওটা ক্রিয়েটিভ মাইন্ড কাজ করে না। না হলে তুমি দেখবে বম্বে ছবির কেন ফ্লপ করছে পরপর পরপর, বিকজ দে আর নট কন্ট্রোলিং দেয়ার বাজেট। তুমি দেখবে লোকার মতো সিনেমা যে বাজেটে হয়েছে ওটা বম্বেতে যদি বানায় 4 গুণ বাজেট চলে যাবে। তুমি রকি আর রানী কি প্রেম কাহিনী ভাবো না, যে বাজেটের ছবি ওই বাজেটে রকি আর রানী কি প্রেম কাহিনী পৌঁছানো উচিতই না। তাহলে এই যে এটা রণবীর সিং সবচেয়ে কে বড় নিয়ে সমস্যা। তুমি দেখবে প্রচুর কথা হয় রণবীর সিং কে নিয়ে, রণবীর সিং কে পোষা মানে হচ্ছে হাতি পোষা। এই যে তুমি জানো ধুরন্ধর প্রথমে জিও স্টুডিওস কে অনবোর্ড কে এনেছিল? আরএসবিপি, রনি স্ক্রুওয়ালা। রনি স্ক্রুওয়ালা তো উড়ি প্রডিউস করেছিল, রনি স্ক্রুওয়ালা এই প্রজেক্টটার প্রডিউসার ছিল ধুরন্ধরের। রনি স্ক্রুওয়ালাই জিও স্টুডিওস কে নিয়ে এসছে, তারপরে ও নিজে পালিয়ে গেছে, তারপরে আদিত্য ধারের প্রোডাকশনের নাম এসছে। কেন বলছি পালিয়ে গেছে, কারণ ও দেখছে রণবীর সিং কে পোষা মানে হচ্ছে হাতি পোষা, এবং মার্কেট খারাপ, ও 6টা ভ্যানিটি বাসের নিচে নামে না। তুমি দেখবে ক্রেডিট দেখবে, এটা দেখবে কদিন আগে ভাইরাল, 6টা ভ্যানিটি বাস নিয়েছে। ধুরন্ধরের আগে মানে মেকিং এর সময় 6টা ভ্যানিটি বাস ছিল, এখন মনে হয় 10-12টা নেবে মনে হয়, ধুরন্ধর হিট হয়েছে বলে। এবার তুমি আমাকে বলো এইটা কি পসিবল? কোন প্রডিউসারের মাথা খারাপ হয়ে 6-7টা করে ভ্যানিটি বাস বসে আছে? রণবীর সিং এটা নিয়ে কারণ জোহার বহুবার কথা বলেছে, কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে কারণ জোহার নিজের হাজারটা দোষ আছে, কিন্তু এই পয়েন্টটা কিন্তু অ্যাড্রেস করেছে। কারণ জোহর এটা নিয়ে কথা বলে, তারপরে গিয়ে আবার প্রোভাইড করে কেন অ্যাক্টরকে এই জিনিসগুলো? কথা বলছো এগুলো চাইলে এই এই যে প্রডিউসাররা বড় বড় যারা টপ প্রডিউসার, এখন তো এদের পাওয়ার মানে কমে গেছে ফ্লপ দিচ্ছে বলে,
কিন্তু যখন পাওয়ার ছিল তখন এগুলো আটকায়নি কেন? এই জিনিসগুলো তো ছিল না। মানে শাহরুখ, সালমান, আমির, অজয়, অক্ষয় এরা যখন নিজেদের কম এদের মতো এজে ছিল, ধরো আর্লি 2000 লেট 90s, এরা তো সেটে গিয়ে ডিরেক্টরের পাশেই বসে থাকতো, শর্ট দিত আবার চেয়ার নিয়ে পাশেই বসতো, দিয়ে গল্প টল্প করতো, তারপরে গিয়ে আবার শর্ট দিত। এই কালচারটা আসতে দিয়েছে কেন বম্বেতে? এই কালচারটাকে দেখো ঢুকতে দিয়ে এরাই প্রমোট করেছে। ওরা আজকে 10টা ভ্যানিটি ব্যান নিলে মানা যায় ওরা অ্যাচিভ করেছে এটা। বলিউডের যে বড় হওয়া, সেই বড় হওয়াটার সঙ্গে এই যে 5-6জনের নাম, ওই 90s-এর 5জন এবং ঋত্বিক রোশন কিছুটা তুমি বলতে, বিশেষ করে আমি ওই 5জনের নামই এখানে বলবো। তাদের এভলিউশন, বলিউডের এভলিউশন মানে কন্টেম্পোরারি একসঙ্গে হয়েছে, যে বাজেট বাড়তে থাকা, এদের পিচ বাড়তে থাকা, এটা মানা যায়, ঠিক আছে। কিন্তু যখনই মানে নতুন যারা এসছে তারাও যখন ফিল করা শুরু করে যে না আমরাও তাহলে যদি শাহরুখ 100 নেয় তাহলে আমিও 35 নেবো। টাইগার শ্রফের বাজেট হচ্ছে মানে ফিজ হচ্ছে 35 কোটি টাকা, মানে এটা তো ওপেনিং নেই টাইগার শ্রফের, কিন্তু একটা বাঘি, এই যে বাঘি 2 এই সমস্ত দেখে 35 কোটি টাকা আমার ফিজ হয়ে গেছিল। তো এইটা তো প্রবলেম, ঠিক আছে। আর তুমি যদি একটা জিনিস দেখো অরিত্রদার বন্ধা, অ্যাকচুয়ালি কিন্তু এটা মানে আমরা বলছি বটে, আলোচনা করছি বটে, তবে প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু এই জিনিসটা সত্যি। মানে ধরো ক্রিকেটকে আমি খুব কাছ থেকে অবজার্ভ করি বলে, আজকে কপিল দেব, সুনীল গাভাস্কর যে পয়সায় ক্রিকেট খেলেছে, তুমি তার পরবর্তী জেনারেশনে দেখবে তুমি রান মারছে কি মারছে ইম্পর্টেন্ট না, কিন্তু তাদের সার্টেন কিছু ডিমান্ড রয়েছে এবং সার্টেন তাদের ফিজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রয়েছে, ঠিক আছে। তো এইটাই বোধহয় যুগ, বোধহয় একটা জেনারেশন খেটে তার পরবর্তীতে তাদের পরবর্তী জেনারেশনের জন্য বোধহয় সোজা করে দেয়, বুঝতে পারলে? আমার মনে হয় যে এইটাই হয়ে আসছে। এবং যদি আজকে ধরে নাও এটা করার পরবর্তীতেও বলিউড এইভাবে সাকসেসটাকে মেনটেন করে যেতে পারে সামহাউ, যেভাবেই হোক না কেন, তুমি দেখবে পরবর্তী জেনারেশনের জন্য জিনিসটা আরো ইজি হয়ে যাচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত নয়, মানে আমি সম্পূর্ণরূপে একমত, কিন্তু এটাই বোধহয় হয়, ঠিক আছে। জানি না, আমি নিশ্চিত নই। তবে অরিত্ররা যে প্রবলেম গুলো বলছে সেগুলো প্রচন্ড বেশি কনসার্নিং একজন ডিরেক্টরের জন্য। কারণ আমি বলছি, একটা ফ্লপ ডিরেক্টর তো রেডি, সেটে বসে রয়েছে শুট করব বলে, হিরো আসে না। এবার হিরোর ট্যাগ তো শুধু লাগবে না ফ্লপের, ডিরেক্টরেরও তো ফ্লপ লাগবে, 12টা মাস তো ডিরেক্টরেরও বাজছে, তাই না? বা রাইটার যে যুক্ত রয়েছে বা হিরোইন যে যুক্ত রয়েছে তাদেরও তো 12টা 5 বাজছে। আজকে দীপিকা পাদুকোন কেন চাইছে 8 ঘন্টা? ও তো দেখছে ওর ইন্ডাস্ট্রি হিরোরা 3 ঘন্টা 4 ঘন্টা বেশি কাজ করে না। তো এইখান থেকেই তো ওই ওই আস্কিংটা আসছে না। আর একটা ব্যাপার হচ্ছে, অনুরাগ কাশ্যপ বলছিল যে 90s-এ তুমি দেখবে এক একটা হিরো বছরে 3টে করে ছবি অ্যাটলিস্ট রিলিজ করতো, প্রসেস ওয়াজ গোয়িং অন, বাজেটও এত বেশি ছিল না, 3টে করে ছবি আসতো, হলের ইনফ্রাস্ট্রাকচারটা বেঁচে থাকতো। কারণ হলে তো বড় বড় ছবি তো রেগুলার বেসিসে চায়, বড় স্টারের ছবি চায়, নাহলে দর্শক আসবে কোথা থেকে? কারণ বলছে তখন সিনেমা তৈরি হতো তাড়াতাড়ি, বড় ছবিও। তার কারণ হচ্ছে কি, তখন তো এই যে মনিটর বলে জিনিসটা ছিল না। তো কি হতো কি, যে ডিওপি দেখছে একবার ফ্রেমটা ডিরেক্টরকে দেখিয়ে দিচ্ছে, শর্ট হচ্ছে, ওকে, ডিরেক্টরের ইনস্টিংক্ট আর ডিওপির ইনস্টিংক্টের উপরেই তারা করতো। এখন হচ্ছে কি, একটা শর্ট দিল, তারপর এসে বসবে, একটা সেটাকে দেখবে, তারপর বলবে না আমি এবার এটা করব। আচ্ছা, তারপরে হবে হচ্ছে, আচ্ছা যদি সামনের জন ভালো করে দেয় তাহলে এবার ওকে চাপার জন্য বলবে না আমি আরেকটা দেবো, ঠিক আছে, এই হবে। এই যে শাহিদ কাপুরের কথা বলছি, না না আমি বলছি শাহিদ কাপুরের কথা বলছি। এটা আমার একটা কারণ আছে মনে হয়। দেখো আগে কিন্তু মানুষ এত বেশি অ্যাক্টিং এর প্রতি সিরিয়াস ছিল না, এখন কিন্তু অ্যাক্টিং এর প্রতি মানুষ। হ্যাঁ, একটা মজার কথা আমি বলছি সাগরী, অরিত্র যেরকম ভাবে দেখায়, যেরকম ভাবে বলে না, এত হাস্যকর ভাবে বলে। কেন? আরে অরিত্র বলছে আমি তোরা করিনি, আমি তোরা পারি না, এরকম ভাবে বলছে, মানে ও একটা মোটামুটি অ্যাক্টিং করেই কিন্তু দেখায় বিষয়টা এরকম ভাবে হয়েছে। কিন্তু ওটা মাইরি বলছে হেভি। না না, আমি শাহিদ কাপুরের কথাটা উঠলো বলে আমি বলছি, শাহিদ কাপুর জানো তো মানে কো অ্যাক্টরদেরকে হেভি ডিস্টার্ব করে। এবার লোকে বলবে যে হ্যাঁ তুই কোথা থেকে জানলি, তুই কি সেটে ছিলি? আমি বলছি, বীর দাস আছে না, বীর দাস ওর সাথে একটা ছবি করেছিল বদমাশ কোম্পানি। ওই বদমাশ কোম্পানির তুমি দেখবে বীর দাস এখন প্রচুর ইন্টারভিউ দেয়, পরবর্তীকালে ইন্টারভিউ দিয়েছে, তখন কমেডি স্ট্যান্ড আপ কমেডিতে নাম টাম করে গেছে। ও দেখবে বারবার বলে যে আমি যখন সেটে যেতাম, নাম না করেই বলে, বাট লোকে বুঝে নেয় যে শাহিদকেই বলছে। শাহিদ কি করতো, ওকে পা দিয়ে পায়ে মারতো লাথি, ঠিক আছে। একদিন বীরদাস হেভি খেপে গেছে, তারপরে ওকে রোজ দেখতো, তো দেখে বলতো কি যে তোর মেকআপের বেসটা তো ভালো হয়নি, যা তুই চেঞ্জ করে আয়, ঠিক আছে। তো এরকম করে হেভি ডিস্টার্ব করতো ওকে। আর ইভেন তুমি দেখবে বদমাশ কোম্পানি
তখন তো এরকম ইউটিউবে ইন্টারভিউ ছিল না, তখন টিভি চ্যানেলে হতো। জুম টিভি বলে যে টিভিটা আছে, ওই চ্যানেলে একটা ইন্টারভিউ হচ্ছে আনুষ্কা, শাহিদ, চ্যাং আর বীর দাস। এবার ওইখানে চ্যাং একটা কি কথা বলেছে, তো শাহিদ ওকে বলছে যে ভাই তোর যদি ছবি মানে আমি সিনিয়র অ্যাক্টর এরকম ভাবে বলেছে। তো তখন চ্যাংকে বলছে যে তুই তোর যদি এরকমই হাব ভাব থাকে তাহলে তুই অনেক ছবি হয়তো করে নিয়েছিস, মানে বলছে মানে তুই বেশি দিন চলবে না আর কি, মানে ওটা টন্ট করে বলছে। তো চ্যাং বলছে যে আমার খালি ছবি কেন করবো, আমি অন্যভাবেও কেরিয়ার নিজে তৈরি করতে পারি। তো এবার তখন শাহিদ আবার ওকে পাল্টা একটা কিছু বলছে, তো তখন অনুষ্কা পাশে বসেছিল। অনুষ্কা বলছে যে স্যার আপনি তো কাস্টিং করেননি আমাদের, তো আপনি কেন কমেন্ট করছেন, শাহিদকে বলেছে। এবার শাহিদ খেপে গেছে অনুষ্কার ওপর, ঘেবে গিয়ে বলছে তুমি কেন মাঝে ঢুকছো, আমরা যখন দুটো ছেলে কথা বলছি তুমি মাঝে কেন ঢুকছো। ঠিক আছে, দিয়ে পুরো ব্যাপারটা প্রচন্ড অকওয়ার্ড হয়ে গেছিল। এখনো ইউটিউবে দেখবে ক্লিপটা আছে, জুম টিভিতে হয়েছিল, পুরো অকওয়ার্ড হয়ে গেছে। তারপরে ইন্টারভিউয়ারকে ওই সেগমেন্টটাকে মানে অফ করে আবার করে মানে নতুন করে শুরু করতে হয়েছে, মানে পুরো অকওয়ার্ড হয়ে গেছে। মানে শাহিদ দেখাচ্ছিল যে আমি ভাই তোদের থেকে সিনিয়র, ওরা সবাই নিউ কামার ছিল, বিকজ অনুষ্কার সেকেন্ড ছবি ছিল, চ্যাং বীরদাস তো পুরোই নিউ কামার অ্যাক্টিং এ। তো শাহিদ ওদেরকে কিছু একটা বলছিল, ওরা একটু মানে জবাব দিয়ে ফেলেছে, ইয়াং ছেলে। অনুষ্কাও বলেছে, অনুষ্কা কিন্তু ওদের মানে বীর আর চ্যাং এর ফেভারেই বলেছে যে আপনি তো আমাদের কাস্টিং করেননি, আপনি কেন কমেন্ট করছেন। ঠিক আছে, তখন বলছে তুমি কেন কথা বলছো আমাদের মাঝে, বলে তুমি দেখো এই ক্লিপটা আছে। তো শাহিদের প্রবলেমও প্রচুর আছে। ঠিক আছে, প্রবলেম প্রচুর আছে। আমার এটা নিয়ে একটা বক্তব্য, সেটা হচ্ছে আমি দুটো জিনিস দেখেছি। যখন একটা মানুষের সাথে সবার প্রবলেম হয়, তখন একটা হতে পারে যে মানুষটা ভীষণ ট্যালেন্টেড, যে কারণে মানুষটাকে ইনিশিয়াল স্টেজে আটকানো হচ্ছে। আর নাহলে দুই হতে পারে সেই মানুষটাই সব থেকে বড় প্রবলেম, যে কারণে প্রবলেম ক্রিয়েট করছে। এবং দেখো, এটা খুব সত্যি কথা, শাহিদ ভীষণ ট্যালেন্টেড, কিন্তু এটাও তো শুধু নয় যে শুধুমাত্র শাহিদই ট্যালেন্টেড, আর কেউ ট্যালেন্টেড নয়, এমন তো নয়। এটা কি শুধুমাত্র হতে পারে শাহিদ কাপুর? আর যেটা অরিত্র শুরুতেই বললো, আমি যে কোনো পডকাস্ট খুলি শাহিদ কাপুরের, সেখানে পদ্মাবতকে মানে নাম না নিয়ে পদ্মাবতকে নিয়ে বলা শাহিদ কাপুরের ম্যান্ডেটরি, যে পদ্মাবতে ভুল হয়েছে, হ্যাঁ ভাই ওটাতে হয়েছে, এবং সেই ডিরেক্টর ওই অ্যাক্টরের সাথে এর আগে আরো দুটো কাজ করে ফেলেছে। আর তুমি দেখো রণবীর সিং কে তুমি প্রেস করবে কি করবে না, সালা ও এই ডিরেক্টরের সাথে দুটো কাজ করেছে, দুটোই ব্লকবাস্টার দিয়ে দিয়েছে তার আগে। তাহলে ও তো পার্টিকুলার ওকে একটু হাইলাইট করেছে, আমি মানছি অনেক বেশি হয়তো জায়গা দিয়েছে, কিন্তু সেটার জন্য শাহিদ বলছে, শাহিদ চুপচুপকে ছবির পুরো যা ক্রেডিবিলিটি সেটা স্বীকার করে না, ওকে বোকা বানিয়ে ছবিটা করানো হয়েছে, ওই ছবিটায় ওকে যেরকম সাইলেন্ট রাখা হয়েছে সেটা ঠিক নয়। আরে ভাই, সব ডিরেক্টর বাদবাকি স্টার সবার তোর সাথে খারাপ করে, এটাও না পুরোপুরি মানা যায় না, এটা সত্যি পুরোপুরি মানা যায় না। আর সাগর নীল যে পয়েন্টটা বলছিলে, এক সেকেন্ড, সাগর নীল তুমি বলছিলে না যে আগে 90s এ ইয়ে করতো না, মানে মানে অ্যাক্টিং নিয়ে লোকে এত কনসার্ন ছিল না, ঠিক আছে, তাই জন্য ডিরেক্টরের ইনস্টিংক্টের উপরই বেরিয়ে যেত। এটা কিন্তু ভুল ধারণা। তুমি আমাকে বলো, উত্তম কুমারের যে কোনো ছবি তোলো, তখন তো মনিটর ছিল না, উত্তম কুমার কি খারাপ পারফরমেন্স দিয়েছে? অমিতাভ বচ্চনের যে কোনো ছবি তোলো তো, অমিতাভ বচ্চন কি খারাপ পারফরমেন্স দিয়েছে? কমার্শিয়াল ছবির মধ্যে আমি বলছি, অমিতাভ বচ্চন কি খারাপ পারফরমেন্স দিয়েছে? তুমি তুমি এক সে এক ভালো অভিনেতা তুলে নাও সেই সময়। সেই সময় যে প্যারালাল সিনেমা হতো, নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, এরা কি খারাপ পারফরমেন্স দিত? লোকে কি এদের পারফরমেন্সের মধ্যে নুয়ান্স খুঁজতো না? না না, আমি বলছি কমিউনিকেশন করবার জন্য একসময় মোবাইল ফোন ছিল না, কিন্তু এখন মোবাইল ফোন এসছে, আমরা মোবাইল ফোনের জন্য ওপরে এই কারণে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। একসময় কম্পিউটার ছিল না, ডিপেন্ডেন্টও ছিলাম না, কিন্তু এখন কম্পিউটার এসে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। অ্যাক্টরদের ক্ষেত্রেও সেম জিনিস। আজকে রণবীর কাপুরের একটা পারফরমেন্স খারাপ হলে যে পরিমাণ ক্রিটিসিজম হবে রণবীর কাপুরের বা রণবীর সিং এর যে পরিমাণ হবে, সেই পরিমাণ ক্রিটিসিজম 90s এ অক্ষয় কুমার বা অজয় দেবগনের একটা পারফরমেন্স খারাপ হলে ওই পরিমাণে ক্রিটিসিজম হতো না। ওরা পারফরমেন্স ছবি খারাপ দেবে কেন? প্যারালালি ছবি 8টা-10টা খারাপ দেবে কেন? তুমি ভালো একটা হলে তুমি পারফরমেন্স খারাপ দেবে কেন? পারফরমেন্স খারাপ এই জন্যই ওদের মধ্যে ইনসিকিউরিটি কাজ করছে, এবং সেই জায়গা থেকে ওরা মনিটর দেখতে যাচ্ছে। যদি একজন অ্যাক্টর ছবি করে 3 বছরে একটা, 2 বছরে একটা, সে মনিটর দেখবেই। আমি অ্যাক্টরকে এইটার জন্য কখনো জাজ করবো না যে সে গিয়ে মনিটর দেখছে কেন ডিরেক্টর। না না, তুমি তো 2 বছরে একটা ছবি করছো কেন? আমি তো সেটাই বলছি, 2 বছরে একটা ছবি করেও তোমাদের পারফরমেন্স না না না, এটাই মডেল হয়ে গেছে। না না, মডেলটা করেছে, ঠিক আছে, এটা তো আমির খান প্রথম শুরু করেছিল। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাট এ টাইম একটা ছবি করে তুমি কি ড্যানিয়েল ডে লুইস লেভেলে যাচ্ছ না হিথ লেজার লেভেলে যাচ্ছ? যাচ্ছ না তো। ঠিক আছে, তোমার সেই 4-5টা জিনিসের মধ্যেই ঘোরাও কিন্তু তুমি।
তুমি দেখবে শাহরুখ টারুকরা এগুলো নিয়ে এত সিরিয়াস ছিল না। শাহরুখের দেখবে জব হ্যারি মেট সেলের সময় একটা কমেডি মানে একটা ইন্টারভিউ আছে অনুপমা চোপড়ার সাথে, ওটা হেভি খিল্লি করে ও। তো ও বলে অনুপমা চোপড়া বলে যে শাহরুখ তুমি আজ থেকে 10 বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলে, ওখানে তুমি বলেছিলে যে আমার কাছে মাত্র 5টাই এক্সপ্রেশন আছে, আমি সব সিনেমাতেই 5টাই দিই, আর আমার কম্পিটিটরদের কাছে 3টে আছে, তাই তাই জন্য আমি ওদের থেকে এগিয়ে আছি। তো শাহরুখ তখন বলে আরে ভাই 5 है बहुत है, 20 साल निकाल लिए यार, ঠিক है। ও ওইভাবে কিল্লি করে। তো দে আর নট, তোমাকে জিনিসটাকে না একটু মজা হিসাবেও নিতে হবে। তুমি যদি সবসময় এত কনসিয়াস হয়ে যাও, আমার কথা যে সাহিত্য এত কনসিয়াস হয়, সাহিত্য এত কনসিয়াস হয়, কিন্তু শাহিদ নিজের অ্যাঙ্গার সিন তুমি দেখবে যে কোনো সিনেমার তোলো, দেখবে একইভাবে পোর্ট্রে করে, চোখটা বড় করে নেয়। তুমি দেখো, তুমি দেখো ওই যে সিনেমাটা, এই যে পদ্মাবতের কথা এক্ষুনি বলছে, পদ্মাবতে দেখবে ও যতবার ডায়লগ দেয় ও নিজের গ্র্যাভিটাসটা বোঝাবার জন্য চোখটা বড় করে নেয়। দেখো আমি শুধুমাত্র শাহিদ কাপুরকে নিয়ে এখানে বলছি না, ঠিক আছে, আমি বলছি যে কোনো, আমি বলছি না না না, আমার মনে হয় যে একটা তামাশা লেভেলের পারফরমেন্স, ঠিক আছে, রণবীর কাপুরের, বা একটা রণবীর সিং এর গালি বয় লেভেলের পারফরমেন্স বা লুটেরা লেভেলের পারফরমেন্স দেওয়ার জন্য একজন অ্যাক্টরকে সিনসিয়ার হতে হয়। মানে 90তে কিন্তু অ্যাক্টর সিনসিয়ার ছিল না, সেটা যেরকম পজিটিভ দিক অনেক রয়েছে, সেটা নেগেটিভ দিকও কিন্তু অনেক রয়েছে। আর টেমপ্লেট ওরিয়েন্টেড একটা ছকে বাঁধা ছবি হতে থাকছে। আকশা করে টেমপ্লেট ছবি বহুদিন করে গেছে, গোবিন্দা একটা টেমপ্লেট ছবি, মিঠুন চক্রবর্তী টেমপ্লেট ছবি বহুদিন করে গেছে। তো সেইটাই বা আমি কেন একজন অ্যাক্টর থেকে এক্সপেক্ট করবো আজকে 2026-এ এসে? না না, কিন্তু আমার কথা হচ্ছে তুমি তো বলছো যে সময় নিয়ে একটা ছবি করবো। না না, তুমি বলছো লুটেরার পারফরমেন্স রণবীর সিং এর খুবই ভালো, ঠিক আছে, খুব ইন্টারনালাইজ পারফরমেন্স, ঠিক আছে, কিন্তু জখমে কি অজয় দেবগনের পারফরমেন্সটা ইন্টারনালাইজ নয়? জখমে কি তোমার মনে হয় অজয় দেব পয়েন্টার দিয়েছে? সেটা তো আমি কি বলছি, 10টা ছবি নর্মাল করে তারপরে একটা, তো টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট অ্যাক্টর আজকে হয়েছে, সেটা মানুষ হয়েছে। আমি বলতে চাইছি রূপম দা অ্যাকশন দাঁড়াও, আমি বলতে চাইছি যেটা, যে আজকে মানুষ, আমরা মোবাইল ফোন একসময় ছিল না, আমি আজকে মোবাইল ফোনের উপরে ডিপেন্ডেন্ট। তো অ্যাক্টররা কেন হবে না? মনিটর ছিল না, মনিটর থাকলে দেখতে অজয় দেবগন গিয়ে মনিটরে দেখছে। ওরা এইভাবে অভ্যস্ত হয়েছে যে কারণে আজকে ওদের মনিটর দেখার প্রয়োজন পড়ে না। যদি 90তে থাকতো সেক্ষেত্রে মেবি ওরাও দেখতো, আমরা জানি না এই বিষয়টা, ঠিক আছে। তো আমার মনে হয় যে এইটার জন্য নিউ এজ অ্যাক্টরদেরকে ক্রিটিসাইজ করে আমার মনে হয় না যে এটা যুক্তি রয়েছে। ওদের কাছে অপরচুনিটি রয়েছে যে আমি আমার আজকে তাহলে অডিটো দাঁড়িয়ে সাউথে এডিটও করে নেওয়া হচ্ছে। অনুরাগ কাশ্যপের ইন্টারভিউ দেখছিলাম, অনুরাগ কাশ্যপ বলছে এখন ওরা প্যারালালি এডিটও করে। সেটাও তো অ্যাকচুয়ালি নাম্বার অফ ডেজ সেটাকে বাড়িয়ে দিচ্ছে, করার প্রয়োজন নেই, কিন্তু টেকনোলজি এসছে, ওরা সেটাকে ইউজ করছে। এবার সেটাতে বেটারমেন্ট অফ ফিল্ম মেকিং হচ্ছে কি হচ্ছে না, সেটা একটা ডিবেট হতে পারে যে এটা কি আসলেই ছবির জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর ডেফিনেটলি বাজেট ইস্যু, এবার বাজেট আছে, যার কাছে পয়সা আছে সে পয়সা ঢালছে। প্রডিউসারটা কেন অ্যালাউ করছে? আজকে রণবীর সিং মনিটর দেখাতে যদি বাজেট বাড়ে, বা কথা শাহিদ কাপুর, প্রডিউসার অ্যালাউ করছে কেন? প্রডিউসার অ্যালাউ করছে মানে কি, তার মানে ওরা রিয়েলাইজ করছে যে না বোধহয় আমার স্টারের মধ্যে সেই পুল আছে। এবার সত্যি কি আছে সেটা ভগবান জানে। ধুরন্ধরে দেখে মনে হচ্ছে আছে, আগে 5টা ছবি দেখে মনে হচ্ছে নেই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার মনে হয় না যে টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। তোমার দেখে কি মনে হয়নি যেটা আদিত্য ধারের ক্রেডিট? যদি রণবীরেরই ক্রেডিট হতো, হ্যাঁ, কিন্তু আমার তো বক্তব্য হচ্ছে ওটাই যে রণবীর সিং কিন্তু এবার তুমি দেখবে আদিত্য ধারের যদি ওকে নিয়ে আর পরের ছবিটা বানায়, সেখানে দেখবে মনিটর দেখতে চাইবে না, কারণ ও যেহেতু সাকসেসটা দিয়ে দিয়েছে। কিন্তু যেই আবার ধরো আরেকটা আদিত্য ধার যে এখনো নিজেকে প্রুফ করতে পারেনি, কিন্তু তার সেটে গিয়ে তখন তাকে বলবে 50টা জিনিস। আমার তো বক্তব্য হচ্ছে যে তুমি যখন স্যারেন্ডার করেছো তাহলে স্যারেন্ডার করো না ব্যাপারটার মধ্যে। আচ্ছা না, তুমি সেটা একটা অন্য বিষয় বলছো যে দুটো পরিচালকের ক্ষেত্রে আলাদা নিয়ম, সেটা না না, আমি বলছি আরেকটা জিনিস, আমি বলছি কি যে ধরো এই যে মনিটর দেখাটা, ঠিক আছে, তুমি ধরো একটা খুব ক্রুশাল সিন, তোমার মনে হলো যে ভাই আমি কিছু মানে ভুল হয়ে গেছে, আমি মনে হচ্ছে ঠিকঠাক হয়নি, সেখানে গিয়ে তুমি রিটেক কি তখন হতো না? রিটেক কি একেবারেই হতো না? সবাই কি ওয়ান টেকেই দিয়ে দিত? রিটেক তো তখনও হতো। কিন্তু কথা হচ্ছে কি প্রত্যেকটা সিনেই এটা আমির খান, এগুলো সব আমির খানের শুরু করা, এই বক্স অফিস বলা আমির খানের শুরু করা, গজনি থেকে 100 crore ক্লাব, এখন নিজেই কান্নাকাটি করে। এই যে একটার এট এ টাইম একটা করেই ছবি করছে হলিউডের মতো, এগুলো আমির খান চিরকাল হচ্ছে কি নিজের পাবলিসিটির জন্য করেছে, যে ভাই আমি একটা ছবি করছি, আমি হচ্ছে হলিউডের মতো, এটা একটা স্ট্যান্ডার্ড করবার জন্য ও করেছে, ওটা একটা পাবলিসিটি গিমিক কর। আমির খান চিরকাল বিভিন্ন ইন্সপায়ার্ড ছবি করেছে, বলেছে আমি পারফেকশনিস্ট, এগুলো হচ্ছে নিজেকে বিক্রি করার স্ট্র্যাটেজি, ঠিক আছে। সেটার জন্য ভালোও হয়েছে, আমি বলছি না আমির খান খুব খারাপ ছবি করেছে, অনেক ভালো ছবিও করেছে আমির খান,
কিন্তু ব্যাপার হচ্ছে কি, এবার সবাই এখন আমির খানকে ফলো করছে যে ভাই চলো আমিও গিয়ে কাঠি করব, আমিও এটা করব, আমিও ওটা করব। এইটা করতে গিয়ে তো প্রবলেম হয়। আমার কথা হচ্ছে, আর তুমি দেখবে আরেকটা জিনিসও দেখবে আমির খানের আছে, আমির খান ইনভলভ হয় সবাই জানে, কিন্তু যেই ছবি ফ্লপ হলো থাগস অফ হিন্দুস্তান, এখন 4-5 বছর পরে এসে বলছে কি, এ বাবা আমি তো জানতাম আগে থেকে ছবি ফ্লপ হবে, আমি তো ঘুমাচ্ছিলাম, কিরণ আমাকে ডেকে বললো কি গো তোমার টেনশনে ঘুম হচ্ছে না, এরকম যে হয়, বললো না না আমি তো জানি ছবি খারাপ ফ্লপ হবে। তখন বলিসনি কেন? তুই যদি এতই অনেস্ট তখন বলিসনি কেন ভাই? আমার আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে শাহিদ কাপুর যে কথাটা বলছে, আমি দুটো তোমাদের বলছি, তোমরা পারলে ক্লিপটা দেখো। শাহিদ কাপুর বলিউড হাঙ্গামাতে বলেছিল যখন কবির সিং হিট হয়েছিল, সে বলেছিল এটাই প্রথম ছবি যেখানে রিভিউয়ারদের রিভিউ হলো, ঠিক আছে? এবং সারা ইন্টারাকশনে ওর এই সোশ্যাল মিডিয়া ট্রোলিং এগুলোকে শাহিদ কাপুর এরকম ভাবেই বলছে যেন শাহিদ কাপুর সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যে আমার কথা হচ্ছে যখন তোমার ছবি বক্স অফিসে সাকসেসফুল হবে, যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গাও করে, যে ভাই আমার এখনো সমস্যা আছে হেট্রেটটা নিয়ে, আমার এখনো সমস্যা আছে যে তোরা আমাকে এভাবে ক্রিটিসাইজ করছিস, ঠিক আছে? আর না হলে দুই, তোরা আমার কিছু শিখতে পারবি না। শাহিদ কাপুরে আমার সব থেকে বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে যখন আমার ছবি ওয়ার্ক করে যাবে তখন এইসব ট্রোলিং এসব রিভিউ আমার কিছু যায় আসে না, যখন ছবি ওয়ার্ক করবে না এই ট্রোলিং এর জন্য ওয়ার্ক করেনি। তাহলে তো এখানেও আমার দু রকম স্টেটমেন্ট আসছে, ছবি ওয়ার্ক করে গেলে ট্রোলিং আমার কিছু শিখতে পারেনি, আর ছবি ওয়ার্ক না করলে ট্রোলিং এর জন্য ওয়ার্ক করছে না আমার ছবি। তুমি যে কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট নাও না, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে তুমি হেট করো বা তুমি তাকে প্রেস করো, যাই করো, লোকটার গুদা আছে। লোকটা বলছে ভাই শুরুর দিন থেকে আমার না আমার না, ছবি যদি একটা তোমাদের ঘটনা বলছি, জানি না তোমাদের মনে আছে কিনা, বাঙ্গা বললে বলে মনে পড়লো। বাঙ্গা যখন রিমেক করছিল না কবির সিং, মানে অর্জুন রেড্ডি রিমেক করছিল, ওকে অনেকে বারণ করেছিল যে শাহিদকে না নিতে। তার কারণ হচ্ছে শাহিদের তখন অব্দি সব থেকে সাকসেসফুল ছবি ছিল আর রাজকুমার, যেটা 65 কোটি টাকা মতো ব্যবসা করেছিল, ঠিক আছে? আর অর্জুন রেড্ডি নিজেই তেলেগুতে ব্লকবাস্টার হয়ে 70 কোটি টাকা ব্যবসা করেছিল, 70 না 75। তো ওকে বলেছিল যে ভাই তোর হিন্দি হিরো তো তেলেগু হিরো থেকে কালেকশন কম, তো তাহলে তুই কেন ওকে নিয়ে করছিস? এবার ওর কি ছিল, ও তো আপার হ্যান্ড ছিল যে ওর অলরেডি অর্জুন রেড্ডি সুপারহিট, ও এসছে। ও কি করতে জানো, শাহিদকে, শাহিদ দেখবে ট্রেলার লঞ্চে নিজে বলে, ও শাহিদকে ডাকতো, এই দিঘায় বস এখানে, দেখ কি বাজে পারফরমেন্স দিচ্ছিস, আবার পর। দেখবে ট্রেলার লঞ্চটা গিয়ে আরেকবার চালিয়ে দেখো, বাঙ্গা এরকম করতো, ওকে ডাকতো এরকম, বসাতো, ভালো হচ্ছে না আবার করো। প্রথম কদিন শাহিদকে ওই রকম ট্রিটমেন্ট দিয়েছে, তবেই গিয়ে কবির লাল সিং বেরিয়েছে ওর ভিতরে, কবির রাজদীপ সিং না কি নাম ছিল না, ওকে দিয়েছে সব থেরাপি, তারপর ওর মধ্যে থেকে বেরিয়েছে পারফরমেন্স। ভাঙ্গার তো কি আপার হ্যান্ড ছিল, তো ওই যে হিটটা ছিল যেহেতু, ওই জন্য দিয়েছে আচ্ছা করে ওকে, নাহলে কি হবে দেখবে তুমি, ওই স্টিরিও, মানে শাহিদ আমি বলছি না খারাপ অভিনেতা, কিন্তু তুমি দেখবে অন্য ছবিতে কিন্তু একটা স্টিরিওটিপিক্যাল পারফরমেন্সও কিন্তু শাহিদ দেয়, যেগুলো রমকম স্পেসের ছবি হয় দেখবে একই রকমের পারফরমেন্স দেয়। তো ভাঙ্গা কিন্তু ওই রকম একটা ট্রিটমেন্ট দিয়েছে, ঠিক আছে? এবং যেহেতু তারপর কবির সিং ব্লকবাস্টার হয়ে গেছে, তারপর রণবীর কাপুর আর কিছু বলেনি, আর রণবীর কাপুর এরকম কিছু বলেও না, মানে যা শুনেছি আর কি, যে যেহেতু ডিরেক্টরদের কিছু বলে টলে না। বাট শাহিদেরও প্রবলেম আছে আর কি, মানে অ্যাকচুয়ালি বম্বে সব হিরোদেরই কিছু না কিছু প্রবলেম আছে। আচ্ছা আমরা একটু পরের টপিকে যাই না, আজকে এখানেই এন্ড করবো। না না, আমি একটা কথা বলতে কি বলতে পারিনি, সেটা আমি শেষ করি আগে। সেটা মানে এই এই বিষয় নয়, আমি বলছি হচ্ছে আনুষ্কা শর্মা কাজই যে ছেড়ে দিল, এটা কিন্তু আমাকে খুব হতাশ করেছে। মানে কাজই করছে না, তুমি দেখো আনুষ্কা শর্মার মতন অভিনেত্রী যে কাজ না করে, ওরা তো চয়েস যে আমি ফ্যামিলি সামলাবো, তো বাই চয়েস। মানে হ্যাঁ, যে কারণেই হোক আমার খারাপ কিন্তু লাগে। না, আমি আমি এটা সত্যি কথা বলছি, আমি লোকেশ ডিরেক্টর থেকে অ্যাক্টর হয়ে যাক, সৃজিত মুখার্জি পরিচালনা থেকে লিরিসিস্ট হয়ে যাক, বা হচ্ছে আমাদের আনুষ্কা শর্মা অ্যাক্ট্রেস থেকে প্রডিউসার হয়ে যাক, আমার মানে এটাতে আমি সত্যি আগ্রি করি, বা কেউ সব জায়গা ছেড়ে দিয়ে মানে পলিটিশিয়ান হয়ে যাক, বা কেউ সব ছেড়ে দিয়ে হাউস ওয়াইফ হয়ে যাক, বা হচ্ছে ঘরে বসে থাকুক কোনো হাজবেন্ড হয়ে যাক, যাই হয়ে যাক, আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগে। আমার মনে হয় ভাই লোকটা নিজের কথা শুনেছে যে হ্যাঁ ভাই আমার এটা ইচ্ছে করছে, দুনিয়া ভাড়মে, আমি না না, আনুষ্কা এখন আর প্রডিউসারও নেই, ও প্রোডাকশন কোম্পানিও ছেড়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ সেটাও ছেড়ে দিয়েছে। প্রডিউসারও নেই। 2-3 বছর একটা ছবি দেখো, আমাদের ছোটবেলা তো রবনে বানাতি জুড়ি, ঠিক আছে,
তো আমরা অনুষ্কা শর্মার একসময় প্রেমে পড়েছি। আরে তো তোমার তার ইচ্ছাতে তো পরবর্তীতে চলবে না, বিরাট কোহলিরও তো একটা জীবন আছে, বিরাট কোহলির তো কিছু হ্যানার ব্যাপার আছে, ওর ইচ্ছা অনুযায়ী চলছে। আরে যা তালা, বিরাট কোহলি অনুষ্কা শর্মার প্রবলেম নেই, ও বলছে আমার ছোটবেলা 3 বছরে একটা ছবি এইটা করুন। আরে এইটা এটা হচ্ছে এই গোটা ভিডিওর বেস্ট পার্ট। বলে আরে তোমার ইচ্ছে মতো চলবে না, এটা এটা বেস্ট পার্ট, এটা হচ্ছে মিম। আমি অডিয়েন্সকে বলছি এইটা আপনারা কার্টুন, এটা কেটে আপনারা ছড়িয়ে দিন চারিপাশে, এটা বেস্ট, এটা বেস্ট। আর সাগরিল বলছে কেমন ওই আগেকার সিনেমায় ঢ্যামনা জমিদার গুলো হতো না, আমার ইচ্ছে পূরণ হলো না এরকম ভাবে বলছে, বলছি কথা শেষ করতে না করতে যেটা বলছে তোমার ইচ্ছে মতো হবে নাকি, ওখানে বিরাট কোহলি আছে, এটা এপিক, এটা এপিক। ও ভাই আজকে আর ভিডিও করতে পারছি না, এটা এপিক, এটা এপিক লাইভ। না না চলো, কি বল, এই আমরা দুটো সিনেমা নিয়ে আলোচনা করি, দুটো সিনেমা নিয়ে আলোচনা বাকি করে আমরা এখানে শেষ করি। অ্যাকচুয়ালি রজনী কামালের অ্যানাউন্সমেন্ট নিয়ে আগে কথা বলা উচিত আমাদের। রজনী কামালের অ্যানাউন্সমেন্ট কিরকম লাগলো অরিত্রদা বলো। রজনী কামালের অ্যানাউন্সমেন্টটা দিয়ে আমরা শেষ করি, আর আসছি আর ওটা আচ্ছা আলাদা ভিডিও আমরা নিয়ে আসবো। ঠিক আছে তো ঠিক আছে। দেখো আমার না এই পুরো মানে ওরা যা যা পোস্টার ড্রপ করছিল, তার পরবর্তীতে ওরা যেভাবে জিনিসটাকে স্টাইলাইজেশন করেছে, যে ধরনের কস্টিউম দিয়েছে, আমার ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড পোস্টার গুলো তো ডেফিনেটলি কিল বিল, তারপর রিজার্ভার ডগস এর কথা মনে করাচ্ছিল। তা আমার মজা লেগেছে পুরো জিনিসটা, মানে যেভাবে ওরা করেছে, যেভাবে জুতো সিলেক্ট করছে, বেল্ট সিলেক্ট করছে, কোট সিলেক্ট করছে, ওগুলো খুব মজা লেগেছে। প্লাস আমার দেখো রজনীকে বেশি বেটার লেগেছে, এটা কিন্তু মানতেই হবে। দেখবে দুজনে যখন পাশাপাশি হেঁটে আসছে, স্টাইলের দিক থেকে কিন্তু রজনী এগিয়ে। কামাল হাসানকেও দেখতে হেভি লাগছে, বাট যে হাঁটার যে ওয়াকিং একটা স্টাইল হয় না, ওটা আমার রজনীর বেটার লেগেছে। মানে যেহেতু ওরটা পুরোটাই স্টাইলের ওপর, কেতার ওপর দাঁড়িয়ে আছে। আর লাস্টের ওই ডায়লগটা হেভি ছিল, যে ও সব তো ঠিক है लेकिन হিরো কর। তো বলছে হ্যাঁ বাতাও জি হিরো কর, ওই জায়গাটা মজা লাগে। এবং লোকে তারপর দেখি ডিকোড করছে যে নামটা যেভাবে এসছে রজনী আর কামাল এম ক্রস দিয়ে, তো লাস্টে আর কি ও একটাতে এ মানে এ এন, মানে কামাল হাসানের এ এন টাকে অন্যরকম ভাবে হাইলাইট করেছে, আর রজনীকান্তের এইচটাকে হাইলাইট করেছে। তো ও হিরো, মানে রজনী হিরো হবে, কামাল ভিলেন হবে আর কি। মানে এরকম ভাবে লোকে অনুমান করছে আর কি, যে পিক ডিটেলিং ওখানে আছে ইত্যাদি। দেখা যাক সত্যি হয় কিনা। আমার তো মনে হলো লাইট হার্টেড ছবি হবে, ডেফিনেটলি কিছু অ্যাকশন ইত্যাদিও থাকবে। আর দেখো অ্যাকচুয়ালি কামাল হাসানের ছবিতে রজনীকান্ত ভিলেন হয়েছে, নিজের ডেবিউ করেছে, পরবর্তীকালেও হয়েছে, তাতে শ্রীদেবী হিরোইন ছিল, কিন্তু উল্টোটা হয়নি। তো উল্টোটা হলেও মজা হবে আর কি। উল্টোটা অ্যাকচুয়ালি শঙ্কর অনেকদিন আগেই করতে গেছিল 2.0-তে। 2.0-তে অ্যাকচুয়ালি পাক্ষী রাজনটা প্রথমে কামাল হাসানকেই অফার করেছিল, বাট কামাল হাসান তখন করতে চাইনি ভিলেনটা। কামাল হাসান কি কথা না দেখো, আমার মনে হয় যেটা তুমি অরিত্রদা বলছে, আমার মনে হয় অরিত্র যেটা বলছে এটা হতেই পারে, কিন্তু এখানে আমার মনে হয় উভয় প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট হবে না। কারণ তুমি যদি দেখো অ্যাকচুয়ালি ইয়ের যে ক্যারেক্টারটা, মানে জেলার ছবিতেও যে বলো না, অভিনেতার নাম বিনায়ক নাকি, বিনায়ক তো অভিনেতার নাম, বিনায়কানের যদি ক্যারেক্টারটা দেখো, ওই ক্যারেক্টারটা ডেফিনেটলি ব্যাড গাই, তো তারপরে ওই ক্যারেক্টারটাকে এমন কিছু সিন দিয়েছে যেখানে পুরোদস্তুর যে একেবারে যে না ভিলেন অ্যান্টাগনিস্ট একটা খুব খারাপ লোক, এরকম তোমার মনে হবে না, কারণ নেলসনের ছবির টোনই সেটা। তার মনে হয় কামাল হাসানের ক্যারেক্টার ওই রকমই হবে। ঠিক আছে, হয়তো তো অলরেডি হাসছে, বিনায়কানের ওই ভিক্ষা করার সিনটা মনে পড়ে গেছে, বিনায়কানের কথা মনে পড়লে ওই সিনটা তো আরে ওই সিনটাতে বেস্ট হয়েছে, ওকে বলছে 10 रुपए का धर्म दान ले गया, বলছে धर्म दान का मतलब क्या होता है, বলে ভিক মাগনা। ওইটা আমার হাইট লাগে হচ্ছে কিছু হলে এবার নাচ শুরু করে দেয়, দিলিয়ে বেচেন ওগুলো সেরা লেগেছিল। আর ছবির বেস্ট পার্ট হচ্ছে সুনীল যখন থেকে আসে, ঠিক আছে, লিপ টু লিপ আমি হেভি এনজয় করি ওটা যতবার। ছবিতে একটা মাল থাকে, অদ্ভুত গোপ, ঠিক আছে, আচ্ছা ইয়ে ইসমে থা, এরকম একটা অদ্ভুত হিন্দি ডাবিং হয়, ওই ডাবিংটা পিকুলিয়ার ডাবিং, ঠিক আছে। আপ ক্যা কর রহে থে উসকি বাথটব মে, মুঝে কিউ ঘর সে নিকালা, অদ্ভুত একটা ডাবিং, অদ্ভুত একটা ক্যারেক্টার। ও ভাই, আমি নেলসনের ছবিতে যে হিরোর যে না হাসি ব্যাপারটা আমার একটা হেভি লাগে, হেভি মস্তি পাই আমি। আর আমার নেলসনকে দেখলে মনে হয় কি ও না এরকম, মানে কোনো এক্সপ্রেশন নেই, ওই চলে গেল অনিরুদ্ধ বলতে বলতে, দেখবে ওর কথাটার মধ্যে না ইসমে যাও আরে জিতে গানা পুরা আতা থা, এরকম একটা অদ্ভুত গলা করে, जिसे गाने के बारे में इतना कुछ मालूम है उसे ही समझा दिया, এরকম অদ্ভুত ওই ক্যারেক্টার। নেলসন নিজে খুব বদমাইশ লোক, ওর মুখ দেখে বোঝা যায়।
নেলসন দেখবে পূজা হেগড়ের সঙ্গে একটা স্টেজ পারফরমেন্সে, মানে ওই যে বলো না আল্লু অর্জুনের যে গানটা পূজা হেগড়ের সঙ্গে বলো, কি বুট্টা বামা না কি যেন গানটা আছে না, ওটার সঙ্গে দেখবে পূজা হেগড়ের সঙ্গে ডান্স করে। আবার দেখেছো কি তোমরা ওই পার্টিকুলার না স্টেজ দেখি পারফরমেন্স? নেলসন আর পূজা হেগড়ে একসঙ্গে আছে। সব নায়িকারা যারা স্টেজের সামনে বসেছিল সব নায়িকারা হাসছে নেলসনের ডান্স দেখে। খুবই দুষ্টু লোক নেলসন, এবং ওই জন্যই ওরকম দুষ্টু ছবি বানাতে পারে। যাই হোক, আমার মনে হয় দেখো জেলার 2 এর অ্যানাউন্সমেন্টটা এন্টারটেনমেন্টের দিক থেকে অনেক, মানে দেখো এখানে রজনী এবং কামাল রয়েছে, তো ওরা একটা এন্টারটেনমেন্টের প্যাকেজ, কিন্তু আমি যদি রাইটিং ওয়াইজ চাই মানে নেলসনের ক্রিয়েটিভিটি ওয়াইজ, তাহলে মনে হয় জেলার 2 অনেক বেশি এন্টারটেনিং ছিল। লাস্টে যে মানে মাস মোমেন্টটা দেখায়, চশমার মধ্যে দিয়ে ব্লাস্ট হচ্ছে, বা যেভাবে অনিরুদ্ধ এবং মানে অনিরুদ্ধ এবং ইয়ে জেলিংটা তুমি যদি দেখো জেলার 2 এর অ্যানাউন্সমেন্টে ফার বেটার এখানের থেকে। এখানে কিন্তু ওদের দুজনকে পাওয়া যায়নি, এবং সেটা আমার মনে হয় ওদের ডক্টরের অ্যানাউন্সমেন্টও হেভি ছিল, ডক্টর সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট দারুণ, একদম একদম, মানে ওদের জেলিংটাও কিন্তু একটু দেখতে চেয়েছিলাম, কারণ ভালো লাগে কিন্তু দেখতে। যেটা এখানে পুরো রজনী কামাল আর কি স্বাভাবিক, দেখো রজনী কামাল থাকলে আর কি মানে মানে ডিরেক্টর নিজেকে সরিয়ে দেবে, স্বাভাবিক বিষয়, তো সেইটাই হয়েছে আর কি। অনিরুদ্ধ এই টাইম স্প্যানের মধ্যে যতগুলো অ্যানাউন্সমেন্ট হলো, তুমি ভাবো কিং এর বিজিএমটা ভাবো, তুমি ভাবো কিং এরটা যদি ছেড়ে দাও, তারপরে আল্লু অর্জুন অ্যাথলিটটা ভাবো, এই আল্লু অর্জুন লোকেশেরটা ভাবো, জানুয়ারি মাসে ওটা আসলো। তুমি ভাবো ফেব্রুয়ারি মাসে আরেকটা অ্যানাউন্সমেন্ট, এবং তিনটের ভ্যারিয়েশন কি, মানে এক একটা এক এক রকম মস্তি দিচ্ছে যে ভাই কি বানিয়েছে থিম গুলো। এই জন্য অনিরুদ্ধ এই রাজা আজা ভাই ব্যাপারটা আমার হেভি লেগেছে, আমি হেভি মস্তি পেয়েছি। বল এবার সাগর না রজনী দেখবে, তপব্রত বলে আমার একটা বন্ধু আছে, ও বলে জেলার 2 তে একটা সিন রয়েছে, রজনীর জাস্ট একটা শ্যাডো অবয়ব দেখাচ্ছে আর কি, মানে ছায়া মূর্তি আর কি, ডিরেক্ট মানে লাইট ফেলেনি ওর উপরে। ও দেখবে এরকম মুখটা মানে কি খুলে হা করে হাসতে হাসতে উপরের দিকে একটুখানি মুখটা করে হাঁটতে থাকে, ঠিক আছে, এরকম একটা জেলারের শট আছে, ভালো করে লক্ষ্য করে দেখবে, এটা একটা শট। আর এখানে দেখবে একটা শট আছে যে রজনী দরজা খুলে আসছে, চশমা এরকম নিচে এরকম ভাবে তাকাচ্ছে, মানে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, আর মুখটার মধ্যে দেখবে একটা মুখটার মধ্যে একটা মানে কি অদ্ভুত একটা এক্সপ্রেশন, হ্যাঁ, মানে যেটা একটা মানে তুই তুই বড় না আমি বড় এরকম একটা ভাব আর কি। তো এই যে মানে মানে কিছু না করেও যে একটা কমেডি, জাস্ট একটা ছোট্ট এক্সপ্রেশন দিয়ে, আমরা রজনীর অনেক ক্ষেত্রে প্রশংসা এনাফ করি না, বা আরজিবির মতন লোকেরা বলে দেয় যে রজনী অভিনয়ই পারে না, মানে শুধুমাত্র স্লো মো তা থাকলে রজনী না 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 না, ও ও ওটা বলেনি, আরজিবি একেবারে বলেনি যে রজনী অভিনয় পারে না। ও বলেছে যদি স্লো মোশন না থাকতো, যদি স্লো মোশন না থাকতো তাহলে রজনীর যে এই যে পুরো স্টারডামটা হয়েছে এটা কি আদৌ এক্সিস্ট করতো, এইটা বলেছে যে আমি রজনীকান্তকে স্লো মোশন ছাড়া ভাবতে পারি না আর কি, মানে এইটা বলতে চেয়েছি, অ্যাক্টিং পারে না এরকম বলেনি। আচ্ছা, যাই হোক, আমার আমার অ্যাকচুয়ালি ওই জায়গাটা ব্রিলিয়ান্ট মানে লেগেছে আর কি, যে ওই এক্সপ্রেশনটা আর কি রজনীকান্তের, আমি বিশেষ করে পরে যখন দেখেছি তখন আমার আরো মস্তি লেগেছে ওই ব্যান্টারটাতে আরো, কারণ দেখবে ওখানে কামালের এক্সপ্রেশন কিন্তু একদম মানে ইয়ে মানে কাইন্ড অফ ইমোশনলেস মানে স্ট্রেট, কিন্তু ওখানে রজনী টুইকিং করেছে ছোট্ট করে। না আমার ভালো লেগেছে, ঠিক আছে, দেখা যাক, ছবিটা নিয়ে এক্সাইটেড। চলো তাহলে এই ছিল হচ্ছে আলোচনা নাকি? হ্যাঁ চলো তাহলে এখানে এন্ড করছি আজকের আলোচনা। থ্যাংক ইউ এতক্ষণ দেখবার জন্য, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাকি যে সিনেমাগুলো নিয়ে আলোচনা হলো না, খুব শিগগিরই সেই আলোচনা নিয়ে আসবো। থ্যাংক ইউ।